হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আমাকে ছেড়ে দিন। আপনারা এমন কেন আমার সাথে করছেন? প্রবাহমান বৃষ্টির আলাপতে চারপাশ সাদাটে হয়ে আছে। কালো মেঘাচ্ছন্নের ঘোলাটো রঙিন আলোর বিশ্রী রকম বৃষ্টির শব্দে সব দিক থেকে বিদুখা মনে হচ্ছে। নিলয় লাল রঙা রক্তের শ্রাবণায় নিজেকে ব্লিন করে গাড়ি স্টার্ট দেয়। কদাচিৎ স্থানের আবছায়াকে পিছনে ফেলতে যখনই সে চলে আসবে তখনই শুনতে পায়, আমাকে ছেড়ে দিন। আপনারা কেন? নিলয় থেমে যায়, গাড়ি থেকে নামেও। বৃষ্টির ফোঁটায় চারিদিকে তেমন দেখা না গেলেও ঠিকই একটা করুণ আত্মচিৎকার শুনতে পাচ্ছে নিলয়। নিলয় নিলয় সেদিকে অগ্রসরিত হয়। মেইন রাস্তা থেকে খানিকটা ভিতরে বড় জঙ্গল, সেগুন আর মেহগনি গাছের গোড়ার সাথে ছোট্ট ঝাউ আর বেরি গাছ ভরপুর। কিছুই তেমন দেখা যাচ্ছে না। কিছু সময় পর পর নিলয় বারবার থেমে থেমে শুনতে পাচ্ছে, আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচান, কেউ কি আছেন? নিলয় দ্রুত যেতে থাকে শব্দের সূচনাতে। একসময় হঠাৎ শব্দটা থেমে যায়। নিলয় ধীর পায়ে শব্দের সমাপ্তের এখানে চলে আসে, কিন্তু সেখানে কেউ নেই। বৃষ্টিটা হুট করে থেমে যায়। বিদ্যুৎ চমকাতে থাকে। বড় গাছের সবুজ পাতাতে বৃষ্টির ফোঁটা আবহমানে টোপ টোপ শব্দগুলো যেন বিরতিহীন হয়ে পড়েছে নিচের দিকে। নিলয় কিছু সময় সেখানে দাঁড়ায়। ফিরে আসার জন্য প্রস্তুত হতেই শুনতে পায়, ওড়না দিয়ে ওর হাত দুটো বেঁধে নেয়, মুখটা ভালো করে চেপে রাখ। নিলয় অবাক হয়। কিছুটা পাশেই ঝোপ নড়ার দৃশ্য দেখল বিদ্যুৎ চমকানোর আলোতে। নিলয় সেদিকে এগিয়ে যায়। কিছুটা কাছে যেয়ে দেখে তিনজন সারধা টুপি পরা, আরেকজন গায়ে লাল কাপড় পরে একটা মেয়েকে চারজন ছেলে চেপে ধরে আছে। নিলয় আরও কাছে যায়। যে ছেলেটা লাল শার্ট পরে কপালে তিলক লাগিয়ে আছে, সে ছেলেটা মেয়েটার মুখ চেপে ধরে আছে। আর বাকি তিনজন সাদা টুপি পরা ছেলেদের মধ্যে একজন পা, একজন পেট, আরেকজন ওড়না টেনে হাত বাঁধার চেষ্টা করছে। নিলয় বিভৎস গম্ভীর গলায় বলে, এখানে কি হচ্ছে? ওরা চমকে যায়। পাশে তাকিয়ে দেখে কালো পোশাক পরা একজন লোক দাঁড়িয়ে আছে। মাথায় লম্বা কালো টুপি, গায়ে কালো লম্বা পোশাক, মুখটা দেখাই যাচ্ছে না তার। চারজন ছেলের মধ্যে একজন বলে ওঠে, কে তুই? এখানে কি করছিস? চুপচাপ চলে যা, না হলে তোকে মেরে ফেলবো। এখানে কি হচ্ছে? মা দাও, তোকে বলতে হবে। শোন, রাকেশ সহ ওর বন্ধুরা যা করে তাও কাউকে মনে করে না। সোজা চলে যা, আর না হলে আমাদের সাথে লেগে পড়, মজা পাবে। মেয়েটার দিকে তাকায় নিলয়। অষ্টাদশী সুন্দরীদের মতো মনে হলেও বয়সটা প্রায় নিলয়ের সমানে। মুখে হাত চেপে রাখার কারণে করে শব্দ করে ওঠে সে। বৃষ্টির ফোঁটার সাথেও যেন মেয়েটার চোখের পানিগুলো গড়িয়ে পড়ছে নিচে। নিলয় বলে, তোদের মাথায় টুপি, একজনের কপালে তিলক, তোরা এমন কেন করছিস? দেখে মনে হচ্ছে মাদ্রাসার ছেলে আর মন্দিরে পড়ে থাকা ছেলে তোরা। দেখ ভাই, মাথা গরম করাস না। মেয়েটার উপর নজর ছিল, আজকে সুযোগ পেয়েছি। আর কোথায় লেখা আছে টুপি তিলক পরে নারীদের ওকে ছুতে পারবো না? তোর মুখটা দেখা আর কাজে গেলে পর। নিজেকে ফেরেশতা মনে করিস না? আরে সাব্বির, এত কথা কেন বলছিস? সালাকে মেরে দে। সাব্বির নামের একটা ছেলে বসা থেকে উঠে দাঁড়ায়। সাদা পাঞ্জাবির পিছন থেকে একটা বড় ছুরি বের করে ও। নিলয়ের দিকে সরে আসতেই নিলয় জোরে ঘুষি দেয় ছেলেটার নাক বরাবর। সাব্বির পড়ে যায় মাটিতে। সাথে সাথে তিনজন ছেলে বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় পিস্তল বের করে ওদের দিকে তাক করে। রাকেশ বলে, শোন, তুই কে আমরা জানি না, তবে আমাদের মারিস না। আমরা চলে যাচ্ছি, তবে মনে থাকবে তোর কথা। আবার দেখা হবে। আমরা চিনব না তোকে, কিন্তু সময় আমাদের দেখা করাবে। আমাদের দেখা হবে।
আচ্ছা। সাব্বিরকে তুলে তোরা নিয়ে যায়। নিলয় মেয়েটাকে টেনে তোলে। মেয়েটা ভয়ার্ত দৃষ্টিতে বুকে হাত চেপে ধরে দাঁড়িয়ে থাকে। নিলয় ঝোপের উপর থেকে ওড়নাটা নিয়ে মেয়েটার হাতে দেয়। নিজের লজ্জাঙ্গদয় ওড়না দিয়ে ঢেকে নিলয়ের দিকে তাকায়। নিলয় গম্ভীর গলায় প্রশ্ন করে, নাম কি তোমার? জি, নেহা। নিলয় নিহারাকে নিয়ে মেইন রাস্তার উপরে চলে আসে। গাড়ির কাছে এসে দাঁড়ায়। বৃষ্টির প্রবণতা আবহিত চলমান প্রকৃতিতে। নেহার দিকে তাকিয়ে নিলয় বলে, কি করো তুমি এত রাতে? ওদের সাথে কি করে দেখা হলো তোমার? আমার না কোথাও যাওয়ার জায়গা নেই, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেবেন। গ্রাম থেকে এসেছি, কয়েক মাস হলো খালার বাসায় থাকতাম, কিন্তু খালা আমাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। নিলয় পা থেকে মাথা অবধি তাকায় নেহার দিকে। কেমন যেন মায়া মায়া ভাব মুখটার উপর। নিলয় কিছু বলে না, ইশারা করলো গাড়িতে উঠতে। নিলয় গাড়ি চালায়। নেহার সিটে হেলান দিয়ে কাচুমাচু হয়ে বসলো। নেহার এমন মায়াবী সংবেদনশীল চাহনি আর আকাশচুম্বর আগ্রহ চেহারা দেখে নিলয়ের বড্ড মায়া লাগে। নিলয় গাড়ি চালাতে চালাতে বলে, তোমার ভয় করছে না আমার সাথে যেতে? না, যে ছেলে অন্য ছেলেদের থেকে একটা মেয়েকে বাঁচাতে পারে, সে আর যাই হোক আমার কোনো ক্ষতি সে করবে না। আর যদি ক্ষতি করারই থাকে সে তখনই করতো, বা এখনো করতে পারে। নিলয় অবাক চোখে তাকায়। কি সাবলীল দুটো আঁখি মেয়েটার। সে যেন কোনো এলো প্রকৃতির এক অপরূপ রাজকন্যা, যে কিনা রাজার নিয়ম ছিঁড়ে বের হয়ে পড়েছে। নিলয়ের অবাক চাহনির মানে খোঁজার চেষ্টা করে মেয়েটা। নিলয়কে এরকম অচেনা কেউ এতটা ভরসা করবে নিলয় ভাবেনি। নিলয় চেনা অন্ধকার জগতে মানুষের ভরসা জিনিসটা হাস্যকর ছাড়া আর কিছু না। অথচ সেখানে কোনো মানুষ তাকে বিশ্বাস করলো ভাবতেই নিলয় চুপ হয়ে যায়। নিলয় আর কিছু না বলে গাড়ি চালাতে থাকে। বিশাল বড় একটি বাড়ির সামনে এসে থামে নিলয়ের গাড়িটা। গাড়ি থামতে ভিতর থেকে তিনজন ছেলে দৌড়ে আসে নিলয়ের গাড়ির সামনে। মাসুম নামের একটা ছেলে গাড়ির দরজা খুলে দেয়। দরজা খুলে সে নিলয়কে প্রশ্ন করে, ভাই, আজ এত দেরি হলো কেন আসতে? মিশন কি ফেল? নিলয় কখনো মিশন ঠিকমতো শেষ না করে আসে না। কখনো কোনো মিশন নিলয় ইনকমপ্লিট করছে নাকি? নিলয় গাড়ি থেকে নামার সাথে সাথেই নেহাও গাড়ি থেকে নামে। সবাই কিছু সময় মেয়েটার দিকে তাকিয়ে থাকে। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয় তার মুখ থেকে কাপড় সরাতেই এমন একটা মায়াময় চেহারা নেহা দেখবে কখনো আশা করেনি। সে হয়তো ভেবেছিল পিস্তল হাতে ছেলেটা অনেক ভয়ঙ্কর হবে, দেখতে অনেক হিংস্র হবে। গাড়িতে থাকা অবস্থায় নিলয় মুখে মাস্ক পরেই ছিল। নেহার কল্পনাতে নিলয় হিংস্র মানব হতে পারত, কিন্তু না, নিলয় দেখতে একদম আলাদা, প্রচণ্ড ইনোসেন্ট আর মায়াবী দেখতে। শিয়াম এসে বলে, ভাই, কে ইনি? নেহা ওর নাম, রাস্তায় পেয়েছি। আজ থেকেও আমাদের সাথেই থাকবে। কেন, তোমার রুলস কি তাহলে শেষ হয়ে গেল? না, নিলয়ের দেওয়া রুলস কখনো শেষ হবে না। তাহলে তুমি তো বলেছিলে আন্ডারওয়ার্ল্ডে থাকতে হলে নারী থেকে দূরে থাকতে হবে, কারণ নারী হয় ছলনাময়ী। আহ, ও বিপদে পড়েছিল। রাস্তায় চারজন ছেলে মিলে তাকে ধর্ষণ করতে চেয়েছিল। আমি তাকে ওদের থেকে বাঁচাই। পরে জানতে পারি মেয়েটার কেউ নাই, সে একদম একা। নিজের খালা তাকে পতিতালয়ের দালালদের কাছে বিক্রি করে দেয়। সব জেনে একটা মেয়েকে কিভাবে রাস্তায় ফেলে রাখি বলতো? তাই তাকে নিয়ে এসেছি। কিন্তু সে কি করবে? মস্তানি করবে নাকি? তাছাড়া আমরা সবাই ব্যাচেলর। মেয়ে মানুষ মাস্তানি তো আর করতে পারবে না। আমাদের জন্য চা করবে, রোজ সকালে আমাদের জন্য খাবার বানাবে। তাহলে ঠিক আছে, কিন্তু যদি সমস্যা হয়? আহ, তখন দেখা যাবে। নিলয় একটু ঝাড়ি দিয়ে কথাটা বলল। এজন্য কেউ আর কোনো প্রশ্ন করল না। নেহার হাত ধরে বাড়ির মধ্যে প্রবেশ করে নিলয়। ওদের পিছনে মাসুম, শিয়াম আর অর্ক অবাক চোখে চেয়ে পিছনে আসতে থাকে। অবাক হওয়ার কারণ যে নিলয় মেয়েদেরকে সহ্যই করতে পারে না,
সে নিলয় একটা অচেনা মেয়ের হাত ধরে নিজেদের দলে টেনে নিয়ে আসছে, থাকতেও দিচ্ছে সবার সাথে। ওরা এসব ভেবেই অবাক হচ্ছে। নেহা বাড়িতে প্রবেশ করে। বিশাল একটি বাড়ি। বড় এই বাড়িতে নিলয়, মাসুম, শিয়াম আর অর্ক ছাড়া কেউ থাকে না। কোনো কাজের লোকও নেই এখানে। শহর থেকে অনেকখানি দূরে বাড়িটা। নেহা সবকিছু অবাক চোখেই দেখছে। তখনই নিলয় বলে, এখানে থাকতে হলে তোমাকে কয়েকটি রুলস মানতে হবে। আর নিলয় একবার যে রুলস জারি করে তা অন্য কারো সে রুলস ভাঙার সাহস নেই। এমনকি নিলয়ও তা ভাঙে না। জি বলুন। সবাই বাহিরে গেলেও শুধু তুমি কখনো এ বাড়ির বাইরে যেতে পারবে না। অহেতুক কোনো প্রশ্ন করবে না। বাড়ির বাইরে যদি যেতে ইচ্ছে করে তাহলে সেদিনই হবে তোমার এ বাড়িতে শেষ দিন। কথাটা মনে রাখবে। হুম। নেহা আবারও সব দিক দেখতে থাকে। চোখ আটকে যায় সোফার উপরে কাপড় চোপড় আর সামনের টেবিলে ড্রিঙ্কসের বোতল দেখে। নিলয় চলে আসতে যাবে, তখনই নিলয় শুনতে পায়, এই যে ছেলেরা, মানে নিলয়ের লোকেরা, এদিকে শুনুন। এসব কি কি নোংরা করে রাখছেন সব? দেখতে তো হিরোদের মতো সবগুলো, কিন্তু এত বাজে জায়গায় থাকেন কি করে শুনি? ড্রিঙ্কসের বোতলগুলো যেন এভাবে ছড়িয়ে না থাকে। আর বসার জায়গায় এমন কাপড় রাখো কেন? ওয়ার্ড্রপ কোথায়? সবগুলো তুলুন, না হলে কিন্তু অনেক বকা দিব। নোংরা আমার পছন্দ না, পরিষ্কার করতে হবে সব। নিলয় ভ্রু কুচকে তাকায় নেহার দিকে। কোমরে হাত রেখে মাসুম, শিয়াম আর অর্কদের দিকে তাকিয়ে ঝাড়ি দিচ্ছে সে। মাসুম হাঁ হয়ে একবার নেহার দিকে তাকায়, আরেকবার নিলয়ের দিকে তাকায়। সবাই নেহার দিকে তাকানো শেষে নিলয়ের দিকে তাকালো। নিলয় নিজেই কৌতূহলী দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে আছে। অর্ক বলল, ভাই এসব কি? ও আমাদের বকছে কেন? আর এগুলো তো সবসময় এভাবেই থাকে। তুমি কিছু বলো। এই ছেলে শোনেন, উনি কি বলবে? প্রশ্ন করতে নিষেধ করেছে তো, কাজ করতে তো বারণ করেনি। ঘরবাড়ি পরিষ্কার দেখতে চাই 2 ঘন্টার ভেতরে। আর আমার সামনে যদি কেউ সিগারেট খেয়েছেন তো খবর আছে, মেরে না হসপিটালে পাঠাবো। কখনো আমার সামনে অগোছালোভাবে কেউ কিছুই রাখবে না, সিগারেটও খাবে না সামনে। এটা আমার রুলস। আর এই নেহা একবার যে রুলস জারি করে তা অন্য কেউ কখনো ভাঙার সাহস করে না। এমনকি নেহাও তার রুলস ভাঙতে পারে না। নেহার কথা শুনে ওরা সবাই হাসবে না অবাক হবে ঠিক বুঝতে পারছে না। কারণ একটু আগে নিলয় জোরে জোরে নেহাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছে তার হুবহু কপি করে নিলয়ের লোকদের নেহা শোনাচ্ছে। নিলয় আরও কৌতূহলী হয়ে নেহার দিকে তাকিয়ে আছে। নিলয় একটু হাসলো। তখনই নেহা বলল, এই যে নিলয় সাহেব, আপনাকেও বলছি, আমার সামনে সিগারেট তো দূরে থাক, কোনো রকম কেউ ড্রিঙ্কসও করবে না, না হলে খবর আছে। এগুলো আমার পছন্দ না মোটেও। খেতে হলে দূরে যেয়ে খাবেন, আমার সামনে একদমই নেশা করা চলবে না। ওই লেডি রাফিয়ান, কাকে ধমকাচ্ছেন? চিনেন আমাদের? পুরো শহর যে গ্যাংয়ের ভয়ে কাঁপে, সেই গ্যাংয়ের লোক আমরা। আমাকে গ্যাংয়ের ভয় দেখাও? কিসের গ্যাং? কথাটি বলেই নেহা শিয়ামের কান টেনে ধরে। সবাই কিছু সময় পোকার মতো তাকিয়ে থাকে নেহার এমন আকস্মিক কাণ্ড দেখে। নেহা এমন আচরণ করছে যেন কতদিনের চেনা সবাই ওর কাছে। নিলয় নেহার কাণ্ড দেখে জোরে বলে ওঠে, তোমাকে থাকতে দিয়েছি এখানে, তোমার ঘর দেখিয়ে দিবে। দয়া করে নিজের মতো থাকবে। আমরা কি করি না করি সেসব জানা বা দেখার দরকার নেই তোমার। শুধু খাবার রান্না করবে, এতটুকুই যথেষ্ট। আচ্ছা, সরি। আসলে আমি এরকমই। ছোট থেকে মাকে দেখিনি। বাবা রিক্সা চালাতো, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। পড়াশোনা করার মতো আর তখনও পরিস্থিতিই ছিলাম না। অন্যের বাড়িতে কাজ করেছি, নিজের মতো সব গুছিয়ে দিতাম। কিন্তু যেখানেই যেতাম সেখানে সবাই আমার দিকে কুদৃষ্টিতেই তাকাতো। ভাগ্যের চাকা ঘোরানোর জন্য শহরে আসি, কিন্তু যাই হোক, আপনাদের চোখে
এখনো অবধি সেই কুদৃষ্টি দেখিনি আমি। চেয়েছিলাম আপনার বন্ধু হতে, এই এদের বড় বোনের মতো শাসন আদর করতে, সেটা আর হলো না যখন। আচ্ছা, আমি চলে যাচ্ছি। ওহ, চলে তো যেতে পারবো না, আমি হয়তো আপনাদের ঠিকানা পুলিশকে বলে দিতে পারি, আমাকে তাহলে মেরে ফেলুন। নেহার কথা শুনে সবাই বোকার মতো তাকায়। নিলয় ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। মাসুম দৌড়ে যেয়ে কাপড়গুলো সোফার উপর থেকে সরিয়ে ফেলে। শিয়াম যেয়ে বোতলগুলো সরায়। অর্ক এসে বলে, সরি, আমাদের মাফ করে দেন। আমরা আসলে কখনো এমন শাসন পাইনি, তো তাই অবাক হয়েছি। আর ভাই আমাদের অনেক ভালোবাসে, একটু কেউ বকা দিলে ভাই তো মেনে নেয় না। ভাই প্লিজ ওনাকে থাকতে বলো, আমরা সব ওনার কথা শুনবো। আমরা সবাই একসাথে থাকবো, তিনি আমাদের বোন হয়ে থাকবে। ভাই, একসাথে থাকবো, তবে কেউ যেন না জানে আন্ডারওয়ার্ল্ড কিং গ্যাংয়ের সাথে একটা মেয়ে থাকে, না হলে সমস্যা হবে। ভাইয়ের দেওয়া রুলস নষ্ট হবে। আমরা আপনার মতো করেই চলবো, প্লিজ চলে যাবেন না। কেউ তো আর থাকতে বলছে না। নেহা নিলয়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা বাবা, থাকবে, সে কোথাও যাবে না। সবাই হাসতে থাকে। নিলয় চলে যায় নিজের ঘরে। মাসুম নেহাকে নিলয়ের পাশের রুমে দিয়ে আসে। তারপর সবাই যে যার মতো নিজের রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন নিলয় খেয়াল করে ওর মুখে রোদের আলো এসে পড়ছে। নিলয় বিরক্ত নিয়ে সামনে তাকায়। সকাল হয়ে গিয়েছে। মিশন শেষ করে সে পরের দিন ইচ্ছা মতো ঘুমায়। কেউ তাকে কোনোদিন ঘুম থেকে তোলেনি। যতদূর মনে পড়ে নিলয় জানালা আটকেই ঘুমিয়েছিল। তাহলে কে জানালা খুলবে? নিলয় বিছানা থেকে উঠে বসে। রুমের জানালা খোলা। বিছানা বা সোফাতে নিলয়ের কাপড় চোপড় সব একসাথে হয়ে থাকতো, সেসব এখন নেই। ফ্লোরে মাস দিন আগে সিগারেটের প্যাকেটও পড়ে থাকতো ওভাবেই। বিয়ারের বোতল রুমের এক কোণাতে পড়ে থাকতো মাস কি মাস। ময়লা হয়ে পড়ে থাকতো সব কিছু, কিন্তু এখন কোনোটাই নেই। সব কিছু একদম ক্লিন। নিলয় অবাক হয়ে নিজের রুমটা এতটা পরিষ্কার আর গোছালো দেখে মনে মনে বলে, আমি কি নিজের রুমে আছি? মাথার কাছে সবসময় পিস্তল থাকে। নিলয় বালিশে উঁচু করতে পিস্তলটা দেখতে পায়। তখন নিশ্চিত হয় যে সে নিজের রুমেই আছে। কিন্তু এসব কিভাবে হলো? নিলয় জোরে মাসুমকে ডাকে, মাসুম। কিন্তু মাসুমের কোনো সাড়া শব্দ নেই। আবার ডাকবে, এমন সময় সে দেখে টেবিলের উপর এক কাপ চা রাখা। নিলয় চোখ বড় বড় করে তাকায়। সকালে উঠেই যে বিয়ার ছাড়া খায় না, চা কোথা থেকে এলো? নিলয় উঠে ফ্রিজ খুলে অবাক হয়। ফ্রিজ ভর্তি বিয়ারের বোতল থেকে মাত্র হাতে গোনা কয়েকটি বিয়ারের বোতল সাজিয়ে রাখা আছে। ফ্রিজ কে খুলেছে? ফ্রিজের দরজা আটকে চলে আসতে যাবে, তখনই দেখে টেবিলের পাশে ড্রেসিং টেবিলের উপর কতগুলো ফুল রাখা। নিলয় কয়েক মিনিট অবাক হয়ে নিজের রুমটাকে ভালোভাবে দেখতে থাকে। নিজের রুমের এত পরিবর্তন কিভাবে হলো? নিলয় রুম থেকে বাইরে আসে। এসে দেখে মাসুম, শিয়াম আর অর্ক বাড়ির ভিতর সবকিছু গোছাচ্ছে ও সাজিয়ে রাখছে। আর নেহা বাজারের প্যাকেট থেকে এক এক করে মাছ, মাংস, তরকারি নামাচ্ছে আর চিলিয়ে বলছে, দেখো ভাইয়ারা, কোনো রকম চালাকি চলবে না। আজ তোমাদের জন্যই পছন্দের খাবার রান্না হবে, তবে একটাই শর্ত, সব কিছু পরিষ্কার করা চাই, কোথাও কোনো সিগারেটের ছাই বা ময়লা না থাকে। থাকলে আরও শাস্তি দেওয়া হবে। আর আমি রান্নাঘরে গেলাম। নিলয় হা হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। ভাবতেই পারছে না এরা মস্তানি করে নাকি বাড়িতে কাজ করে। নিলয়ের বুঝতে বাকি নেই নিলয় রুমটা পরিষ্কার নেহাই করেছে। নিলয় ওদের কাছে এসে দাঁড়ায়। ওদের কাজের গতি দেখে তো নিলয় অবাক। যে হাতে ওরা পিস্তল নিয়ে মানুষ মারে, সেই হাতে ওরা ঝাড়ু নিয়ে ঘর পরিষ্কার করছে। নিলয় ওদেরকে ঝাড়ি দিয়ে ডাকে, মাসুম। হ্যাঁ ভাই। এসব কি? কাল রাতে মিশনের কথা নিয়ে শিফাত ভাইয়ার কি বলেছিল, সেটা নিয়ে আমাদের সকালে বসার কথা। এখন আর কথা বলার সময় নেই। ভাবি না মানে নেহাপু বলেছে সব কাজ করে তারপর কথা বলতে। এখন জ্বালাবো না একদম। তোমার কি কোনো কাজ দেয়নি নাকি? শরৎ, কাজের সময় জ্বালাবে না। কি কাজ দেবে মাসুম? বাপরে, সকালে চা রাখতে যে দেখিস নাই কতক্ষণ ভাইয়ার দিকে নেহা তাকিয়েছিল। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি নেহা আমাদের ভাবি হবে। যেভাবে সকালে নেহা ভাইয়াকে লাইন মারার দৃষ্টিতে দেখছিল,
ব্যাস রে, কি সাংঘাতিক ব্যাপার। হুম, ঠিক ঠিক। মজা করে একবার ভাবি ডেকেছিলাম, উনি তো কিছুই মনে করেনি। ভাই, তুমি তো এবার শেষ। খালি ছাড়ি খেয়ে খেয়ে জীবন পার করবা তুমি। নেহা পূজার আগে, বাপরে। নিলয় ওদের কথা শুনে বোকার মতো তাকায়। ঘরের চারপাশে ভালো করে চেয়ে দেখে, না সত্যি সবকিছু একদম পরিষ্কার গোছালো হয়ে আছে। কিন্তু ওরা এসব কি বলছে? প্রতিদিন সকালে উঠে ওদের মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখে নিলয়। ঘরের এখানে একজন, সেখানে একজন পড়ে থাকে, লাথি মেরে উঠাতে হয়। কিন্তু আজ ওরা একদমই ফিট। নিলয় রেগে বলে, এসব কি হচ্ছে? যা নিজের কাজ কর। শিফাত ভাইকে কল দে, মিটিং আছে, আসতে বল এখানে। আর সিগারেট দে, রুমে একটাও সিগারেটের প্যাকেট দেখলাম না, জলদি কর। এই নিন সিগারেট। পিছনে তাকায় নিলয়। নেহা দাঁড়িয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা ওর। নিলয় অপলক তাকিয়ে থাকে নেহার দিকে। রাতে মেয়েটার সৌন্দর্য তেমন বোঝা না গেলেও এখন বেশ আবেদনময়ী লাগছে নিলয়ের কাছে। টোল পড়া হাসির সাথে সহস্র ভাবনার আবহমানে বিষাদহীন চাহনি। ছোট্ট একটি মেয়েকে যেন স্বর্গের অপ্সরার মতো মনে হতে থাকে। নিলয় কিছুটা সম্মোহনে চলে যায়, ভুলে যায় সে একজন খুনি, সবার কাছে রহস্যময়ী, অদেখা, অচেনা, অজানা মস্তান, একজন আন্ডারওয়ার্ল্ড কিলার, যাকে দেখে নয় বরং নাম শুনেই সবাই ভয়ে চুপসে যায়। সেই কিনা হঠাৎ কোনো মেয়ের ভাবনাতে অতল সমুদ্রে প্রবেশ করেছে, যে কিনা কোনো মেয়ের চেহারা মুগ্ধতাতে নিজেকে হারাতে বসেছে। উফ, কি সাংঘাতিক ব্যাপার। নেহা বলে। নিলয়ের হাতে সিগারেট ধরিয়ে নেহা রান্নাঘরে চলে যায়। মাসুম, শিয়াম আর অর্ক দৌড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় বোকা দৃষ্টিতে নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? এত কথা বলে কেন মেয়েটা? নিলয়ের সামনে মাসুম এসে দাঁড়ায়। নেহার মতো কোমরে হাত দিয়ে মাসুম বলে, আত খেতে তোমাল মিতন কম বলতে হবে, না হলে তোমাল কপালে দুঃখ আতে। মাসুমের এমন বাচ্চাদের মতো ঢং মার্কা কথা শুনে নিলয় খেপে যায়। মাসুম দৌড়ে চলে যায় নিজের কাজে। নিলয়ের রাগী চোখে তাকিয়ে থাকে শিয়াম আর অর্কের দিকে। অর্ক শিয়ামের সামনে এসে হাত বাড়িয়ে বলে, এই নিন সিগারেট নিন। বুঝলে সিয়াম, নেহা সিগারেট দিয়েছে কিন্তু আগুন দিয়ে গেল না। তার মানে ভাইয়া সিগারেট নিয়ে যেন রান্নাঘরে আগুন আনতে চায়। বাপরে, কি ভালোবাসা। এমন থিওরি যদি আজ কোনো মেয়ে আমাদের উপরে খাটাতো। কপালে না আছে ভালোবাসা আর না আছে কোনো মেয়ে। ধুর, সম্রাট শাহজাহান যদি বেঁচে থাকতো, নিশ্চিত তিনি আজ প্রাসাদ না বানিয়ে সিগারেটের দোকান দিত। তবে নিশ্চিত থাক, আমাদের নিলয় ব্রো শীঘ্রই সিগারেটের প্রাসাদ বানাবে। ও মা গো, ট্রু লাভ। তুই আর আমি তাহলে সিগারেট সাপ্লাই দেব। এই, তোরা আমার সামনে থেকে যাবি? মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। তোরা যা বলছিস সামনে থেকে, না হলে তোদের কিন্তু। নিলয়ের ছাড়ি খেয়ে ওরা দৌড়ে চলে যায়। প্রচুর মেজাজ খারাপ লাগছে ওর, কিন্তু কিচ্ছু করার নেই। নিলয় বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সিগারেটটা ফ্লোরে ফেলে দিয়ে চলে যায় বাহিরে। বাড়ি থেকে বের হয়, মেইন রাস্তায় এসে দাঁড়ায় নিলয়। একটা গাড়ি এসে থামে ওর সামনে। নিলয় গাড়ির দিকে তাকিয়ে থাকে। কালো কোট পরা সাকিব নামের একজন ভদ্রলোক এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে নেমে নিলয়কে বলে, নিলয়, তোমাকে কাল একটা মিশন কমপ্লিট করতে হবে। ওকে। সময় মতো টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবে, আর মিশনটা তোমাকে মেইল অথবা কল করে জানানো হবে। ঠিক আছে। নিলয় সাকিবকে চেনে। সাকিব কথাটা বলে সেখান থেকে চলে যায়। নিলয় বাড়িতে এসে ওর বাইকটা নেয়। উদ্দেশ্যহীনভাবে চালিয়ে ও একটি নির্জন জায়গাতে আসে। নির্জন জায়গাটা ওর অনেক পরিচিত। এখানে আসে যখন নিলয়ের কোনো কিছুই ভালো লাগে না। অন্ধকারে লাশের মিছিল, হিংস্রতাকে পিছনে রেখে সে নির্জনতাকে একমাত্র সঙ্গী হিসেবে বেছে নেয়। অনেকটা সময় সেখানে নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর নিলয় বাড়িতে আসে। এসেই অনেকখানি অবাক চোখে তাকিয়ে থাকে খাবার টেবিলের দিকে। মাসুম, শিয়াম আর অর্ক বসে আছে খাবার টেবিলে। নেহা দরজার দিকে তাকিয়ে চেয়ে আছে নিলয় কখন আসবে। নিলয় এসে যখন কলিং বেল বাজিয়েছে, নেহা সাথে সাথেই দরজা খুলে দিয়েছে। নিলয় অবাক হয়ে তাকিয়ে থাকে নেহার দিকে। আরও অবাক হয় খাবার টেবিলে খাবারগুলো দেখে। নেহা নিলয়কে দেখে বলে, নাও এবার তোমরা শুরু করো। বুঝলেন নিলয় সাহেব, কতবার বলেছি ওদেরকে খাবার খেয়ে নিতে, কিন্তু এরা আপনাকে ছাড়া খাবেই না। অনেক বেশি ভালোবাসে এরা আপনাকে।
এরা নাকি কোনোদিন এত খাবার একসাথে দেখেনি, একসাথে বসে এভাবে খাবারের গন্ধ নেয়নি। যদিও আপনাকে ছাড়া তারা নাকি খায় না কিছু। নিলয় আবারও অবাক হয়। আসলে তারা কেন, সে নিজেও এত খাবার একসাথে দেখেনি। কেউ কোনোদিন এভাবে একসাথে বসে খায়নি। মিশন শেষ করে পরবর্তী মিশনের জন্য সবাই প্রস্তুত হতো, বাইরে থেকে খাবার খেত। কিন্তু 2 দিনে নেহা এমন পরিবর্তন করে দেবে ভাবতেই অবাক লাগছে। ভাই চলে আসো, ভাবি না মানে আপু তোমার যে অপেক্ষা করছে, উনিও খাননি, সবাই একসাথে বসে খাবো। মাসুম কথা শেষ করে নেহার দিকে তাকায়। নেহা মুচকি হাসে। বাকিরা নিলয়ের দিকে তাকায়। নিলয় ভ্রু কুচকে তাকিয়েছে মাসুমের দিকে। অচেনা একটা মেয়ের জন্য সত্যি এদের এমন ভালোবাসা অবাক করার মতো। বোঝাই যাচ্ছে না এটা মাস্তানিদের থাকার জায়গা নাকি কোনো ফ্যামিলি। যেন মনে হচ্ছে কোনো একটা সুখী পরিবার। নিলয় টেবিলের কাছে যেয়ে চেয়ার টেনে বসে। নেহার সাথে সাথে প্লেট এগিয়ে নিজের মতো করে খাবার বেড়ে দেয়। মাসুম, শিয়াম আর অর্ক বোকার মতো তাকায়। এতক্ষণে ওরা প্লেট নিয়ে বসলেও নেহা ওদের বেড়ে দেয়নি। যখনই নিলয় আসে নেহা এমন করে। নিলয়কে ভাত বেড়ে দেওয়ার পরে নেহা সবাইকে বেড়ে দেয়। নিলয়ের সামনে নেহা বসে। সবাই খেতে ব্যস্ত হলেও নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় মাঝে মাঝে চোখ উঁচু করে তাকালেও আবার নামিয়ে নিচ্ছে। ইশারা নিলয় জানতে চায়। কি সমস্যা তোমার? নেহা মুচকি হাসে। সকালে কোথায় গিয়েছিলেন? কেন? আমাকে না বলে কেউ কোথাও যাবে না, এমনকি আপনিও যাবেন না। নিলয় কিছুটা কপাল কুঁচকে তাকায়। মেয়েটা এমন অধিকার কেন ফলাচ্ছে? আর সবাই কেন মেনেও নিচ্ছে যা নিলয়ের একদমই পছন্দ না? সেগুলো অচেনা একটা মেয়ে করছে। অর্ক নেহার কথা শুনে হেসে দেয়। নেহা অর্কের হাসি দেখে বলে, হাসছো কেন তুমি? আপনি কাকে কথা শোনার কথা বলছেন? ভাই কখনো কথা শুনে না, কোনো অধিকারের মধ্যেও নিজেকে রাখে না। তাই নাকি? হুম। সেটা দেখা যাবে। আমি কারো কথা শুনি না, নিজের মতো করে চলি। হুম, সেটা হবে না এখন থেকে। কোথাও গেলে আমাকে বলে যাবেন। যদি যাওয়ার মতো দরকারি হয় তবে আমি বলার পরেই যাবেন। সরি। দেখুন, আপনার জন্য চিন্তা হয়, আপনি বুঝবেন না। নিলয় অবাক হয়। কেন চিন্তা করবে? মাসুমদের দিকে তাকাতেও তারাও যেন নেহার মতের সাথে মত দিয়ে এমন একটা ভাব পড়ে আছে। বাড়ির সবকিছু নেহার আন্ডারে। ময়লা বাড়িটা আর যেন চকচকা হয়ে আছে। একটা মেয়ে যেমন বাচ্চা সহ হাজব্যান্ড নিয়ে সংসার সামলায়, তেমনি নেহাও এমন করছে। মাসুম, শিয়াম আর অল্প যেন 3 ছেলে, আর নিলয় ওর হাজব্যান্ড। নিলয় এটা ভাবতেই বড় একটা ঢোক গিলে কিছু অবাঞ্ছিত স্মৃতিগুলো হুট করে আবার ওর মনে এসে নাড়া দেয়। অসহ্য এক অদেখা যন্ত্রণা যেন তাকে হুট করে ঘিরে ধরে। নিলয় আর খাবার টেবিলে বসে না। হাত ধুয়ে কোনো দিক না তাকিয়ে সে চলে আসে। নেহা বোকার মতো তাকায়। নেহা ডাকতে যাবে, তখনই অর্ক বলে, থাক আপু, ওনাকে যেতে দিন। ওনার মন খারাপ হয়ে গেছে। কেন? আসলে আমরা কোনোদিন দেখিনি উনি কোনো মেয়ের সাথে কথা বলেছে। কেন এমন করে জানি না, তবে আমরা ধরেই নিয়েছি ভাইয়া কোনো মেয়েদের সহ্য করতে পারে না। কিন্তু আপনার অসহায়ত্বের কারণে উনি আপনাকে এখানে এনেছে। আমাদের খেয়াল রাখা এতদিন উনি করে এসেছে। কি করব আমরা? ক্লাস 9-এ থাকতে আমার মা মারা যায়। বাবা বিয়ে করে আনে সৎ মাকে। ওনার অত্যাচারে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়। আর বাবা নামক লোকরা কোনোদিন খোঁজ নেয়নি। পথে পথে ঘুরেছি, টোকাই হয়েছি। খাবার কেনার মতো টাকা থাকতো না বলে ছিনতাই করেছি। কত সাহস দেখিয়েছিলাম জানেন? নিলয় ভাইকে একদিন আমরা 3 জন ছিনতাই করতে যাই। উনি অনেক রাতে একা একা ফিরছিলেন। মাথায় লম্বা হুড়তোলা টুপি, গায়ে কালো পোশাক। আমরা দৌড়ে ওনার সামনে যাই। ছুরি বের করে কিছু বলার আগেই উনি নিজে থেকেই অনেকগুলো টাকা আমার হাতে ধরে গুঁজে দিয়ে দেয়। আমি অবাক হলাম। এ অবধি যতজনকে ছিনতাই করেছি তারা ভয়ে কাচুমাচু হয়ে সব দিত, আবার দিত না। খুনও করেছি 2-1 জনকে রাগের বসে, কিন্তু উনি কোনো কথা বলেনি। সামনে এসে ছুরি বের করতেই নিজের পকেট থেকে মানিব্যাগ বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। তিনি কোনো কথাও বলেনি। জানি না কি হয়েছিল সেদিন। আমি আবারও দৌড়ে ওনার সামনে যাই। ছুরিটা ছুঁড়ে ফেলে বলি, ভাই টাকা লাগবে না, আপনাকে একবার দেখতে চাই। কেন? যাকে ছিনতাই করার আগে সব দিয়ে দেয়
তিনি আসলে আলাদা দেশের মানুষ হবে। এই নে। অবাক হয়েছিলাম। উনি নিজেই ওনার পিছনে কোমর থেকে দুটো পিস্তল বের করে আমার 2 হাতে ধরিয়ে দেয়। অবাক ও ভয় দুটোই কাজ করে। পিস্তল থাকা সত্ত্বেও তিনি আমাদের কিছু না বলেই ছেড়ে দেয়, অথচ তিনি চাইলেই আমাদের সবাইকে মারতে পারত। সেদিন থেকে ভাইয়ের পিছু ছাড়িনি। আস্তে আস্তে টোকাই ছিনতাই থেকে হয়ে যায় আন্ডারওয়ার্ল্ডের সবচাইতে ভয়ঙ্কর একটা গ্যাং, যে গ্যাংয়ের সামনে কেউ কোনো দিন এসে চোখ তুলেও কথা বলেনি। কারোর সাহস হয়নি আমাদের সামনে খারাপ কিছু করার বা আমাদের কিছু বলার। কিন্তু বিশ্বাস করুন, নিলয় ভাইকে কোনোদিন ভালো মানুষদের মারতে দেখিনি। অর্ক থামলো, চোখ দিয়ে ওর পানি গড়িয়ে পড়ছে। ওর বাবা আর মাকেই পিটিয়ে মেরে ফেলেছিল। সেই দৃশ্যটা চোখের সামনে ভাসতে থাকে। মুখটা কেমন ছ্যাদ করে ওঠে অর্কের। অর্কের মামারা যাবার 3 মাসের ভিতরেই ওর বাবা বিয়ে করে। তারপরই সব শেষ। অর্ক আবার বলে, আমি যখন প্রথমবার এই মাস্তানি জগতে প্রবেশ করি, প্রথম খুনটা আমি আমার বাবাকেই করেছিলাম। তাকে মারতে একটা পৈশাচিক আনন্দ পেয়েছিলাম। যাই হোক, সেসব কথা বাদ, নিলয় ভাইয়ের কথা বলি। ওনাকে কেউ মিশন দিলে যাকে মারবে তার ব্যাপারে পুরো খোঁজ নেয়, কেন তাকে মারতে হবে সেসব ব্যাপারে সব কিছু জেনে নেয়। যদি লোকটা খারাপ হয় তবেই তাকে মারেন তিনি। উনি দেশের অনেকের কাছে ফেলেন খারাপ দৃশ্য লোক হলেও যারা তাকে চেনে তারা সত্যি ওনাকে ভালোবাসে। নিলয় ভাই সবার কাছে মাস্তান হলেও সে মনের দিক দিয়ে বিরাট বড় মাসুম সিয়ামের কেউ ছিল না। ওদের সাথে টোকাইগিরি করতে যে পরিচয়। ওরা ডাস্টবিনের খাবার খেয়ে বড় হয়েছে। কে ওদের মা বাবা তা তারা এখনও জানে না। নিলয় ভাইকে সবাই আপন করে নিয়েছি। দেখুন না, আপনিও আজ আমাদের মতো অসহায়। তবে ঠিকই একটা জায়গায় উপরওয়ালা করে দিয়েছে আমাদের আর আপনার জন্য। এখন আপনি নিলয় ভাইয়ের সাথেই আছেন। সে নিজেই আপন করে নিয়েছে সবাইকে। অর্ক সত্যি বলেছে। আমার যখন বুদ্ধি হয় তখন বোঝার চেষ্টা করি আমি কে, আমার বাবা মাকে। জানতে পারি আমি বড় হয়েছি এক বেশ্যার ঘরে। তাকে প্রশ্ন করি, তুমি কি আমার মা? সে গালা দিয়ে বলতো, তোর এই ডাস্টবিনের মধ্যে পড়ে থাকা অবস্থায় তুলে এনেছিলাম। তোর মা বাবা কে জানি না, দেখ কোনো এক জারজ সন্তান হয়েছিস। এসব শোনার পর কেমন যেন বুকের ভিতর কেঁপে উঠেছিল। যদিও তখনও জানতাম না জায়েজ মানে কি, কিন্তু এখন জানি সেটার মানে। তার মানে হলো আমি বেজন্মা, কিন্তু নীলয় ভাই আমাকে বড় করেছে, পরিচয় দিয়েছে আমাদের একটা করে। আমরা ভালো আছি এখন। হ্যাঁ, এটা সত্য যে সমাজের কাছে আমরা খারাপ, কিন্তু এটা বলতে পারি যে বেজন্মা হয়ে বেঁচে থাকার চেয়ে এই জীবনটা অনেক ভালো। জন্মের পর বাবাকে দেখিনি আমি। আমার যখন ক্লাস 3-তে পড়ার বয়স, তখন মা বিনা চিকিৎসায় মারা যায়। মাথার উপরে কারোর যে হাত থাকবে সেটা হয়নি। মা অন্যের বাড়িতে কাজ করতো, সেখান থেকেই চলে যেত আমাদের। কিন্তু চোখের সামনে মাকে মরতে দেখেছিলাম। একটা ওষুধ কিনে দেব সেই অবস্থা ছিল না। আমার মা ছটফট করতে করতে আমারই চোখের সামনে মারা যায়। মুখে পানিটুকুও তুলে দিতে পারিনি। এরপর একটা দোকানে কাজ নিই, কিন্তু সেই দোকানের মালিকের ছেলে দোকানের ড্রয়ার থেকে টাকা চুরি করে। মালিক দেখে যখন তাকে ধরে, সে বলে আমি চুরি করতে গিয়েছিলাম, তাই সে হাতে নাতে ধরেছে। এটা শুনে দোকানের মালিক আমাকে লোহা গরম করে আমার পিঠে চেপে ধরে। এখনও দাগটা আছে। এভাবেই বড় হতে থাকি, সব্বার কাছে লাথি গোতা খেয়ে। আজকে নিলয় ভাইয়ের সাথে সে আমাদেরকে নিজের ছোট ভাই হিসেবে দেখে। রক্তের না হলেও সে আমাদের বড় ভাই, অভিভাবক। ওদের 3 জনের কথা শুনে নিহা নিজেকে সামলে রাখতে পারে না, কেঁদে ফেলে। অর্ক বলে, দেখেছেন, আমরা 4 জনই কোনো না কোনোভাবে অবহেলিত, কিন্তু শেষ ঠিকানা এই নিলয় ভাই। অর্ক আর খায় না। কথাগুলো বলে সে টেবিল ছেড়ে উঠে যায়। সবাই এক এক করে চলে যায় টেবিল ছেড়ে। নিয়া বসে বসে নিলয়ের কথা ভাবছে। তারপর খাবার টেবিল গুছিয়ে সেও চলে যায় নিজের ঘরে। না, ছেলেটাকে যেমন ভাবছি সে আসলেই আলাদা। আচ্ছা, আমি কেন ওর কথা ভাবছি? ভালোবেসে ফেলেছি নাকি? কিন্তু এই অনুভূতিটা তো মূল্যহীন। আমি কেবল অসহায় একজন। এসব অনুভূতিকে প্রাধান্য দেওয়া ঠিক হবে? নিয়া একা একা অনেক কিছু ভাবতে থাকে, নিজেই নিজের সাথে কথা বলতে থাকে।
দিন পেরিয়ে রাত হয়। নিলয় সারাদিন ফেরেনি। শিফাত ভাইয়ের সাথে ছিল। সারাদিন তার সাথেই একটা সিক্রেট মিশন নিয়ে ছিল নিলয়। দিন পেরিয়ে যখন রাত নামে প্রকৃতিতে, তখন নিলয় বাড়িতে আসে। দরজায় ধাক্কা দিতেই সাথে সাথেই নেহা এসে দরজা খুলে দেয়। নিলয় অবাক হয়। নেহা যেন দরজার কাছেই ছিল। আসলেই সত্য, নেহা সারাদিন নিলয়ের জন্য অপেক্ষা করেছিল। দরজার কাছে পায়চারি করেছে সারাদিন। নিলয় ভিতরে আসে। অর্করা খাবার টেবিলে বসে আছে। নিলয়কে দেখেই অর্ক বলে, ভাই কোথায় ছিলা জানো না? কখন থেকে তোমার জন্য নেহা আপু বসে আছে, সারাদিন কিছু খাইনি, বলেছে আপনি আসলে খাবে, আসো খেতে বসি। অর্কের কথা শুনে নিলয় নেহার দিকে তাকায়। নেহা লজ্জা পায়। নিলয় ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো। একটা বেশ সবাই খেতে বসে। কিছু সময় পর খাবার শেষ করে নিলয় ছাদে চলে আসে। রাত বাড়ে। আমাকে বিয়ে করবে? নিলয় চমকে ওঠে। রাতের নীলছে আকাশ চাঁদের আলোতে দেখতে বেশ লাগে। নিলয় চাঁদের ছোট্ট পাঁচিলের কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদটাকে দেখছে। তখনই সে শুনতে পায় কথাটা। নিলয় চমকে ঘুরে তাকায় পিছনে, দেখে নেহা দাঁড়িয়ে আছে। কিন্তু নেহার এমন বোকার মতো প্রশ্ন শুনে খানিকটা বিস্মিত হয়ে এক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে ও। নিলয় আপাতত কি বলবে খুঁজতে থাকে, কারণ এমন প্রশ্ন বা কথা নেহা বলবে নিলয় কখনো ভাবতেও পারেনি। খালি নেহা নয়, কোনো মেয়ে ছেলে সব জানার পরও বিয়ে করার কথা বলবে নিলয় তা কল্পনাতেও কখনো আনেনি। নেহা নিলয়ের চুপ থাকা দেখে বলল, কি হলো বলো, আমাকে বিয়ে করবে? খুব ভালোবাসবো তোমায়। আমি জানি একটা মানুষ এমনি এমনি কখনো মাস্তান হয় না। তোমার সব কথা শুনবো, যা বলবে তাই করব। তোমার মাথা ব্যথা হলে মাথা টিপে দেব, পা ব্যথা হলে পাও টিপে দেব, তোমার সব কাজ করে দেব। প্রয়োজনে আমি তোমার খুব কাছে থাকতে চাই। আসলে ভয় হচ্ছে যদি তোমাকে হারিয়ে ফেলি। একটা মেয়ে 4 জন ছেলের সাথে একই বাড়িতে থাকছে, কেউ নোংরা দৃষ্টিতে আমার দিকে তাকায়ওনি এখনো অবধি, কেউ বাজে কথা বলেনি। তোমাদের ভিতরে মায়া আছে, আমি চাই না এই ভালো মানুষদের থেকে হারিয়ে যেতে। প্লিজ আমাকে রেখে দাও। আমাকে ভালোবাসতে হবে না, শুধু বউ হয়ে থাকতে চাই, শুধু তোমার কাছে থাকতে চাই। তোমার স্পর্শ আমার চাই না, শুধু গম্ভীর হয়ে না হয়ে আমাকে আদেশ করিও। আমি সাথে সাথেই সব আদেশ পালন করব। পছন্দ না হলে এক বিছানাতে থাকতেও হবে না, আমি বরং রান্নাঘরেই ঘুমোবো। তবুও আমি তোমাদের সাথে থাকতে চাই, বউ হিসেবে একটু কাজে থাকতে চাই। রাখবে আমাকে? নিলয় কিছুই বলে না, কেবল চুপ হয়ে তাকিয়ে আছে নেহার বোকাশোকা মায়াবী মুখের দিকে। কি বলবে ও খুঁজেই পাচ্ছে না। যে নিজেকে সবসময় মেয়ে থেকে দূরে রেখেছে, তাকেই কিনা আজ এমনভাবে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাছাড়া এই মস্তানি জগতে মায়া, প্রেম, ভালোবাসা একদমই মানায় না। এসব কিছু নিলয়ের কল্পনার বাহিরে। কিচ্ছু বলবে না? আচ্ছা থাক, জোর করে সব কিছু হয় না। তুমি না চাইলে কখনো কিচ্ছু হবে না। তবে বলেছি, ভালোবাসা লাগবে না, অবহেলা আর একটু কাছে থাকতে দিলেই হবে। ভাই রাজি হয়ে যাও, আমরা নেহা ভাবিকেই ভাবি হিসেবে চাই। ভাইয়া, উনি না থাকলে হয়তো জীবনের আসল মানে বুঝতাম না। প্লিজ এমন করো না। যা হয়েছে সেসব না হয় অজানাতে থাক। তুমি এখন রাজি হও, আর আমরা তো তোমার সাথে আছি, চিন্তা নেই। তুমি খালি কবুল বলবে, বাকি ব্যবস্থা আমরা করব। দরকার হলে আমরা বাসরটাও। ওরে পাজি! সরি। নিলয় মুচকি হাসলো। ওদের মুখের দিকে তাকায় নিলয়। অর্করা কত খুশি এই ব্যাপারটা নিয়ে। নিলয় নিজের থেকেও ওদেরকে ভালোবাসে, যেহেতু ওরা নিজেরাই খুশি। সেজন্য নিলয় বলে, তোরা বললে তো নিজেকে মারতেও পারি। আচ্ছা যা রাজি, তোদের জন্য রাজি হলাম। দেখ মাসুম আর সিয়াম, ও মাকো তুরুতাপ থন, তোরা ভিক্ত এতন থেকে আল মাত্তানি করতে পারবি না। ভাবলি তবে খোতা হলতেই হইব। ভাই তো ভাইয়া। অর্ক ভেংচি দিয়ে কথাটা বলে তো উড়ে চলে যায়। নিলয় গম্ভীর থেকে হুট করে হেসে ফেলে। সবাই একসাথে হাসতে থাকে। মাসুমিরা চলে যায় বিয়ের সব ব্যবস্থা করতে। নিলয় বাহিরে চলে আসে। বাড়ির পিছনে ফুল গাছের নিচে বসে থাকে একা।
বেশ কিছু সময় পর অর্ক এসে ডাকে। নিলয় চলে আসে ভিতরে। কয়েকজন পরিচিত লোক আর কাজীকে দেখতে পায়ও। বাড়ির ভিতরটা এত তাড়াতাড়ি সাজানো হবে নিলয় ভাবেনি। দরজাতে ফুল দিয়ে সাজানো হয়েছে, কিন্তু নেহাকে কোথাও দেখতে পাচ্ছে না। কিছু সময় পর মাসুমের সাথে দেখে নেহা আসছে। নেহার গায়ে লাল বেনারসি শাড়ি। এত তাড়াতাড়ি সবকিছু এরা ম্যানেজ করবে, নিলয় তা দেখে অবাক হয়। নেহাকে বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছে। মেয়েটা এমনিতেই সুন্দর, তার উপর এমনভাবে তাকে সাজানো হয়েছে যে কোনো ছেলে যেন ওর প্রেমে পড়তে বাধ্য। নিলয় কিছু সময় অপলক হয়ে তাকিয়ে থাকে নেহার দিকে। মাসুম নেহাকে নিয়ে নিলয়ের পাশে এসে বসিয়ে দেয়। নিলয় কেমন যেন চুপসে যায়। সুন্দরী মেয়েদের পাশে এভাবে বসতে কেমন যেন অস্বস্তি লাগছে ওর। সবাই সামনে যেয়ে দাঁড়ায়, তবে মনের ভিতরে কি যেন একটা হচ্ছে নিলয়ের। একটা অচেনা অনুভূতি এসে নিলয়ের মনে বারবার বিয়েটা করতে বাধা দিচ্ছে। কিন্তু তখনই অর্কদের হাসিমাখা চেহারাগুলো চোখের সামনে ভাসছে। তাই নিজেকে সামনে নিয়ে হাসিমুখে সবার সামনে বসে আছে নিলয়। ইহাকে বিয়ে করতে সে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলে। কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য প্রস্তুত হয়। নিলয়কে যখন কবুল বলতে বলে, তখন নিলয় একটা বড় নিঃশ্বাস নিয়ে সবার দিকে তাকায়। সবাই নিলয়কে উৎসাহ দিয়ে কবুল বলতে বলে। নিলয় নেহার দিকে তাকায়, মনে মনে বলে, না, মেয়েটা আসলে ভালো হতে পারে। তাকে বিশ্বাস ও ভালোবাসা যায়। সে হয়তো বিশ্বাসের মর্যাদা রাখবে। নিলয় কবুল বলার আগে নেহার হাত ধরে। নিলয়ের এমন আকস্মিক হাত ধরাতে নেহা কিছুটা চমকে যায়। নেহা নিলয়ের দিকে আরও একটু সরে এসে বসে। নিলয় তখন বলে, নেহা, আমি জানি না তোমার মাঝে ঠিক কি রয়েছে, তবে তোমার মধ্যে আমি এক ধরনের মায়া, বিশ্বাস আর ভালোবাসা খুঁজে পেয়েছি। আমার অনিশ্চিত জীবন যে কোনো সময় পুলিশের এনকাউন্টারে কিংবা শত্রুর বুলেটের আঘাতে লাশ হয়ে রাস্তায় পড়ে থাকতে পারি। কেন তুমি এমন জীবনের সাথে জড়াচ্ছ সত্যিই জানি না। হয়তো ভালোবাসা তোমাকে আমার সাথে থাকতে প্রয়াস জগিয়েছে। ছোটবেলায় পড়াশোনার প্রতি আগ্রহী ছিলাম, কিন্তু টাকার কাছে সব কিছু হার মানে শত চেষ্টা করেও পড়াশোনা করতে পারিনি। শহরে চলে আসি, কাজ খোঁজার কত চেষ্টা করতাম, এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করেছি আমি। পৃথিবী তোমাকে থাকতে দিলেও নিজের জন্য জায়গা করতে হলে তোমাকে নিজেই সংগ্রামে নামতে হবে। এক মুঠো খাবারের জন্য ডাস্টবিনের পাশে পড়ে থেকেছি রাতের পর রাত, দিনের পর দিন। এখানে সেখানে ঘুরেছি, কেউ কাজ দিলে প্রয়োজনে খাবার চেয়েছি। কাজ ঠিকই করিয়ে নিত, কিন্তু কাজ শেষে লাথি মেরে আমাকে বের করে দিত বারবার। আস্তে আস্তে অজানা কারণে কোনো এক গ্যাংয়ের ভিতরে ঢুকে যাই। সেই গ্যাং আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, খাবার এনে দিয়েছে, খেয়েছিলাম পেট পুড়ে। বুঝেছিলাম বেঁচে থাকতে হলে সাহস লাগে। গ্যাংটা বড় হয়, সবাই যেন আমাকেই অর্ডার করত, কিন্তু আমি চাইতাম আমি সবাইকে অর্ডার করব। আমি কারো অর্ডার শুনবো না। যার গ্যাংয়ে ঢুকেছিলাম সে মোটামুটিভাবে বড়সড় লিডারও ছিল। একদিন সে একটা মেয়েকে তুলে আনতে বলে, আমি রাজি হইনি। আমাকে এসে সে গালে চড় মারে। নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। ওরই পিস্তল দিয়ে যতগুলো বুলেট ছিল সবগুলো ওর পেটে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর থেকে আমি খুব তাড়াতাড়ি হয়ে যাই দ্য পাওয়ারফুল আন্ডারওয়ার্ল্ড কিং নিলয় দ্য গ্যাংস্টার। অনেক পুলিশ আমাকে বহুবার ধরার চেষ্টা করে, অনেকেই মারার চেষ্টা করে আমাকে। নিজেই ভাবতাম কখনো কোনো নারীর সাথে জড়াবো না, কারণ নারীরা হয় ছলনাময়ী। তারা মায়াবী হলেও ছলনা করতে একটুও বুক কাঁপে না। কিন্তু কি করব, ভাগ্যে হয়তো তোমার সাথেই বাকি জীবনটা কাটানোর দৌলতে নিজেকে আটকে নিতে হচ্ছে। জানি না তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা, কিন্তু তোমাকে অনেক ভালোবাসবো। আমাকে কখনো ঠকাবে না। আমার সাথে যে ওই 3টা ছেলে আছে, ওরা আমার ভাই। ওদেরকেও তুমি কষ্ট দিবে না আশা করি। তাই আমার এই বিয়েতে কোনো দ্বিমত নেই। নিলয় কথাগুলো শেষ করে কবুল বলে। নেহাও কবুল বলে। দুজনে বিয়ে হয়ে যায়। আজ ওদের বাসর রাত। বাসর ঘরটা বেশ ফুল দিয়ে সাজানো হয়েছে। সবকিছু অর্করা করেছে। রাত প্রায় 2টা বাজে। নেহা বিছানায় বসে আছে নিলয়ের জন্য। নিলয় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। দেখে নেহা ঘুমটা টেনে বসে আছে। নিলয় নেহার কাছে এসে দাঁড়ায়। নেহা বসা থেকে উঠে আসে নিলয়ের কাছে। নিলয় হয়তো ভেবেছিল নেহা তাকে সালাম করবে, কিন্তু অবাক করা বিষয় হলো নেহা ওর সামনে এসেই মাথা থেকে ঘুমটা সরায়। আস্তে আস্তে গা থেকে শাড়ি খুলে ফেলে নেহা। নিলয় অবাক চোখে তাকিয়ে থাকে। কালো রঙের টি শার্ট আর জিন্স পরে নেহা ওর সামনে দাঁড়িয়ে আছে। শাড়ির নিচে এইসবই পরেছিল নেহা। নেহা গা থেকে সব গহনা এক এক করে খুলে ফেলে। চুলগুলো খোপা থেকে খুলে দিয়ে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় তখনও হাবার মতো তাকিয়ে আছে। নেহা একটা চেয়ার এনে নিলয়ের কাছে এসে এগিয়ে দেয়।
ইশারায় বসতে বলে নিলয়কে। নিলয় যেন সম্মোহনের মতো চেয়ারে বসে পড়ে। কি হচ্ছে এখন নিলয় যেন কিছুই বুঝতে পারে না। নেহা নিলয়ের বিছানার বালিশের কাছে যায়, বালিশ উঁচু করে পিস্তল বের করে কোমরে গুঁজে নিল। সেখানেই সিগারেটের প্যাকেট ছিল। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে নেহা জ্বালায়, নিজেই টানতে থাকে কিছু সময় ধরে। নিলয় বোবার মতো তাকিয়ে সব দেখতে থাকে, যেন নিলয় কোনো স্বপ্ন দেখছে। ঘুম ভাঙলে সব যেন স্বাভাবিক হবে। কিন্তু নিলয়কে সিগারেট খেতে বারণ করা মেয়েটা এখন নিজেই সিগারেট টানছে। কি হচ্ছে এইসব? নিলয় যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। নেহা, এসব কি করছো? নেহা কোনো কথা বলে না। সিগারেট টানা শেষ করে জিন্সের প্যাকেট থেকে একটা চুইংগাম বের করে চিবোতে থাকে। আরও একটি চেয়ারের সামনে বসেও চুইংগাম চিবোতে চিবোতে নেহার হঠাৎ এমন পরিবর্তন দেখে নিলয় অবাক হয়। নেহা কি করছে সেসব দেখতে থাকে। নেহা একটা বিদঘুটে হাসি দিয়ে নিলয়কে বলে, হ্যালো মিস্টার গ্যাংস্টার, ইন্ট্রোডিউস মাই সেলফ, অরিন আহসান নেহা, দ্য অ্যাসিস্ট্যান্ট অফ পুলিশ কমিশনার। কেমন লাগলো ঝটকা? তোকে ধরার জন্য এত কিছু করতে হয়েছে। মনে আছে তোর আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল কয়েকদিন আগে কিছু ছেলেরা মিলে? আরে গাধা, ওটা তো আমাদের প্ল্যানের অংশ ছিল। আমরা আগেই খবর পেয়েছিলাম তুই ওই জায়গাতে ওই দিন মিশনে যাবি। অবশ্য এটাও জানতাম মিশনের জন্য তুই তোর প্ল্যান যখন তখন চেঞ্জ করবি। তোকে সরাসরি ধরাটা অনেক কঠিন ছিল। আন্দাজে ঢিল ছুড়লাম, মানে তোর জন্য অপেক্ষা করলাম, নাটক করলাম ধর্ষণের, তুই পা দিলি ফাঁদে। ব্যাস, বাকিটা আমার মতো করেই সব কিছু করেছি। এই বাড়ি থেকে সব অস্ত্র সরানো শেষ, এমনকি তোর কাছেও কোনো গোপন অস্ত্র নেই। আসল কথা হলো, মনে আছে 5 বছর আগে তুই একজনকে আহত করেছিলি? জিসানের নাম মনে পড়ে? নেহার থেকে একটানা কথাগুলো শুনে নিলয় তখনও বুঝতে পারে না এখানে আসলে কি হচ্ছে এবং সে কাকে দেখছে। এখনও যেন নিলয়ের ঘোর কাটেনি। নিলয় ঠিক কি বলবে বুঝতে পারছে না। তবে জিসানের নামটা শুনি রাগটা আরও তীব্র হয়। শালা পুলিশ হয়েও রোজ রাতে পল্লীতে যে নিজেকে ব্যবহার করত আর রোজ একটা করে কলগালকে বিক্রি করত। জিসানের আরও অনেক অভ্যাস আছে, নিলয় এটা জানতে পারে। তাই সবার সামনে ওকে পিটিয়েছিল, যার ফলশ্রুতিতে জিসান কোমায় চলে যায়। কিন্তু নেহার সাথে জিসানের কী সম্পর্ক? নিলয় অবাক আর প্রশ্নাত্মক চাহনি নিয়ে তাকিয়ে থাকে নেহার দিকে। নেহা বলে, জিসান কি হয় আমার সেটা জানতে চাচ্ছিস? জিসান আমার ভাই হয়। তোর জন্য সে এখনো ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারে না, বিছানায় পড়ে আছে। সেদিন থেকে ইচ্ছে করেছিলাম তোকে আমি বোঝাবো মাস্তানি কাকে বলে, কিন্তু আফসোস, তোকে দেখা তো দূরে থাক, কোথায় থাকতি কি করতি ঠিকমতো কেউ জানতই না। 4 বছর তোর পেছনে পড়ে আছি, তোর সব রকম মুভমেন্ট আমার চেনা হয়ে গেছে। ভাই তো তোকে ইমোশনাল করে, কষ্ট দিয়ে মারতে চায়। তাছাড়া তোকে ধরাটাও সোজা ছিল না, কিন্তু 4 বছর ধরে তোর পেছনে আমরা পড়ে আছি। কত কঠিন কঠিন প্ল্যান করেও সেটাতে পাই দিসনি, অজান্তেই বেরিয়ে গেছিস। কিন্তু এবার তুমি ধরা পড়েছ চান্দু, আর সুযোগ নেই পালানোর। নিলয় অবাক চোখে তাকিয়ে আছে নেহার দিকে। নেহা এমনটা করবে নিলয় কখনো ভাবতেই পারেনি। রাগ হচ্ছে না নেহার উপর, কিন্তু প্রচণ্ড ঘৃণা কাজ করে। যাকে সহজ সরল ভেবে বিশ্বাস করে সব কিছু বলল, আর সেই কিনা এমন করবে। রাগ জমেছে নিলয়ে, চোখ বেয়ে পানি আসতেছেও যেন রাগের তীব্রতায় তা থেমে যাচ্ছে। মুখের রং পাল্টে লালচে রং ধারণ করেছে। নেহা উচ্চস্বরে হেসে ওঠে। বদ্ধ ঘরে নেহার এই হাসিটা প্রতিধ্বনি হতে থাকে কয়েকবার, আর তাতেই হাসির শব্দগুলো খুবই বিশ্রী শুনতে লাগে। অসহ্য যন্ত্রণা হয় নিলয়ের মাঝে। নিলয় কেবল সামনে বসা এই বহুরূপী মেয়েটার দিকে তাকিয়ে থাকে। নেহা হাসি থামিয়ে আবার বলে, তোর হাতে হ্যান্ডকাপ পরাতে পারি এখনই, কিন্তু করব না, কারণ আমি ইনোসন আর কষ্টে মারতে ভালোবাসি। তোকে শক্তি আর বুদ্ধিতে হারাতে পারবো না, কিন্তু তোকে ইমোশনালি টর্চার করে মারতে পারবো। আর তোর মতো মাস্তান আমাকে মারতে পারবে না এখন, কারণ তোর মন জর্জরিত ভালোবাসার আঘাতে।
তোর মন ভেঙেছে বিশ্বাসের আঘাতে। তুই কি বা আমার আর আঘাত করবি? আমি তো তোকে দুর্বল করে দিয়েছি। তোকে কেন বিয়ে করেছি জানিস? আমি হলাম তোর দুর্বলতা। আমার ভাই বিছানা শয্যায়। কি হয়েছিল, কেন তাকে মেরেছিলি, আমার তা জানার কোনো দরকার নেই। সে আমার ভাই। আমাকে এত দূরে আসার পেছনে অবদান তার। তোকে আমি একবারই মারবো না, কষ্ট দিয়ে মারবো। এতটা কষ্ট দিব তোর মনে যে তুই মরার জন্য আমার কাছে অনুরোধ করবি। নেহা থেমে যায়। ওর হাসির সুখানুভূতিটা নিলয়ের কাছে বিশাল দিয়েও লাগে। সত্যি নিলয়ের হাত খোলা আছে, চেয়ারে বসে আছে ও। নিলয় উঠে নেহাকে মারতে পারে, কিন্তু নিলয় একটু নড়তে পারছে না। সবকিছু যেন অবশ হয়ে গেছে ওর। মনটা একদম নেহার বহুরূপী রূপের আলোতে একদম ঝলসে গেছে। বাসর ঘরে ফুলের ঘ্রাণ চারপাশে ভরে গেলেও এর বিপরীত ঠিক ততটাই তিক্ততা যেন মনের গভীরে বাসা বেঁধেছে নিলয়ের। নেহা থামে না, সে আবার বলে, কেমন লাগছে আমার নতুন রূপ? তোকে ভালোবাসিনি আমি, সবটাই নাটক ছিল। আমি জানি তুই ওই রাস্তা দিয়েই আসবি। ভাবছিস কিভাবে জানি? সোর্স রে পাগলা সোর্স। আর বললাম না 4 বছর তোর পিছনে পড়ে আছি। তোকে ধরাটা কেবল সময়ের ব্যাপার ছিল, কিন্তু বারবার তুই ছাড় পেয়ে যাচ্ছিলি। তবে এবার সেটা হতে দেইনি। ধর্ষণের প্ল্যানটা কাজে লাগলো। যাই হোক, তোদের মনটা জয় করাটাও একটা বিরাট প্ল্যান ছিল। এখন সব কিছু ঠিকঠাক, চল থানাতে। ভাবছিস অর্কদের ডাকবি? কাউকে ডেকেও লাভ নেই। মাসুম, শিয়াম আর অর্ক অনেক আগেই আমাদের অফিসারদের হাতে বন্দি হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না? ওয়েট, রাকেশ। নামটা উচ্চারণ করতে নিলয়ের রুমের দরজা ভেঙে 4 জন পুলিশ ঘরে প্রবেশ করে। তাকিয়ে দেখে সেই 4 জন ছেলে সেদিন নেহাকে এরাই তুলে এনেছিল, তারাই এসেছে। এখন নিলয় বুঝেছে রাকেশ কেন সেদিন এই কথা বলেছিল। আমাদের দেখা হবে। কিন্তু এভাবে দেখা হবে ভাবতেই পারছে না নিলয়। নিলয় আরও কিছু ভাবতে থাকে। সেদিন কেন ওরা এত সহজে তার সামনে থেকে চলে গিয়েছিল? ওদের একজনকে আহত করার পরও কেন তারা নিলয়কে কিছু না বলে সেখান থেকে চলে গিয়েছিল? মানে তাদের প্ল্যান ছিল নিলয়কে সময় মতো ধরার। রাকেশ নিলয়ের সামনে এসে দাঁড়ায়, মুচকি এসে বলে, কিরে গ্যাংস্টার, বলেছিলাম না তোর সাথে আবার আমাদের দেখা হবে? তোর পিছনে পড়ে আছি অনেক বছর ধরে, বারবার তোকে ধরতে যেও পারিনি। তোর মাইন্ড গেমসটা সত্যিই অসাধারণ, কিন্তু আমাদের মাইন্ড গেমসটা কেমন লাগছে? আজেগা মাজা। কিরে কথা বলছিস নাকি? সাব্বির নামের সেই ছেলেটা এসে নিলয়ের কলার চেপে ধরে টান দেয়, জোরে একটা ঘুষি দিয়ে বলে, অনেক শক্তি না? আমাকে এক ঘুষিতেই ফেলে দিয়েছিলি, মনে আছে? শালা সেদিন প্ল্যানটাই এমন ছিল যে মরে গেলেও তোকে ওই দিন কিছু বলার ছিল না। শোন, তোর গ্যাং যদি আন্ডারওয়ার্ল্ডের কিং হয় তো আমাদের এই পুলিশ স্কোয়াড বস। আমরা তোকে চাইলেই মারতে পারতাম, কিন্তু দিনটা ছিল সেদিন তুই মারিসনি আমাদের, তাই হেরে গেলি। কিন্তু আজকে সে সুযোগে আজকে তোকে আমরা মারবো। আর তোর মাইন্ড গেমে তোকেই ফেলে দিয়ে আজকে খেলার সমাপ্ত করব। তোকে আমরা আমাদের আন্ডারেই ডাকবো, তোর সাথে মজা করব, খেলা করব, বুঝছিস শালা? চুপ করো সবাই। রাকেশ। নিলয়ের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। সাবিরের দিকে নিলয় তাকিয়ে থাকে কিছু সময়। নিলয় চোখের ভাষা অনেক ভয়ঙ্কর ছিল। সেই 4 জন পুলিশ মানে রাকেশ, সাব্বির, শিমুল আর রাকিবকে ভালো মতো দেখে নেয় নিলয়। নেহার কথা মতো রাকেশ আসে নিলয়ের কাছে, নিলয়কে হ্যান্ডকাপ পরিয়ে বাইরে নিয়ে আসে। নিলয় কোনো কথা বলছে না, অপলক সে নেহার দিকে তাকিয়ে আছে। মেয়েটার এমন রূপকে সে মানতে পারছে না। বাইরে এসে দেখে মাসুম, শিয়াম আর অর্ককে হ্যান্ডকাপ পরিয়ে হাঁটু ভাঁজ করে বসিয়ে রেখেছে। ওরা সবাই সামনে তাকায়। নেহার পিছনে নিলয়কে 4 জন পুলিশ জাপটে ধরে আনছে। নেহার এমন পোশাক আর রাগী মুখ দেখে মাসুম, শিয়াম আর অর্ক হাবার মতো তাকায়। ওরা এতক্ষণ মনে করেছিল নিলয়কে যদি পুলিশ ধরে ফেলে তাহলে ওদের ভাবির কি হবে, নেহা কি করবে, ওর তো কষ্ট হবে, সে বিয়ের দিন থেকেই কষ্ট পাবে। কিন্তু না, ওদের ধারণা ভুল। নেহার এমন রূপ দেখে ওরাও ভয় পেয়েছে। বুঝতে পারে এসবের পিছনে তাহলে নেহারই হাত আছে।
তবুও মনকে বিশ্বাস করাতে অর্ক নেহার দিকে তাকিয়ে বলে, ভাবি, এসব কি করছো তুমি? কেন এমন করছো? অর্ক চিৎকার দিয়ে ওঠে। রাকেশ যে অর্কের গালে কষে চড় দেয়। নেহা বলে ওঠে, আহ রাকেশ, বাচ্চাদের মারতে নেই। আর বাবুরা, শোনো, আমি তোমাদের ভাবি না, একজন পুলিশ। আর মাস্তান পুলিশের কখনো মিল হয় না। এরপর যদি ভাবি ডেকেছিস না, তো তোকে সলো আগে এনকাউন্টার করব। আহা, একটা মেয়ে এসে সব কাজ করে দিয়েছে, আদর দেখিয়েছে, গলে পড়েছিস। তোদেরকে ধরার প্ল্যানগুলো এত সহজে কাজ করবে ভাবতেই পারছি না। বোকার দলেরা, এরা নাকি রিয়েল মাইন্ড গেমার। আর কেউ কিছু বলছে না। মাসুম কিছু বলতে যেও চুপ হয়ে যায়। নেহার এমন কথাগুলো ওদের বুকে এসে লাগে যেন। কিন্তু শিয়াম বলে, আচ্ছা, আপনি আমাদের ভাবি না মেনে নিলাম, কবুল কেন বলছিলেন? যখন আমাদের শাস্তি দেওয়ারই দরকার ছিল, তাহলে কেন এত ভালোবাসা দেখালেন? কেন বিয়েটা করলেন? আগে কেন ধরলেন না? আগে কেন আটক করলেন না আপনি? এই চুপ, তোদের ইমোশনালকে ব্ল্যাকমেল করেছি, ব্যাস এটাই। তোরা কি ভাবলি না ভাবলি সেটা তোদের ব্যাপার। আর কবুল বলেছি তো কি হয়েছে? সময় মতো ডিভোর্স নিব। বেশি বকবক করতে হয়তো বেঁচেও থাকবি না, বলে দিলাম। এভাবে বেঁচে থাকার চেয়ে মেরে ফেলুন। না না, তোদেরকে এত সহজে কেউ মারবে না, তাই তো নেহা ম্যাম। নিয়ে চলো এদের, মেরে তখনই ফেলবো যখনই তোরা মরার জন্য অনুরোধ করবি। নিলয়দের নিয়ে চলে আসে নেহা। সবাইকে এক গাড়িতে বসানো হয়েছে। রাকেশ চালাচ্ছে আর নেহা বসে আছে। ওদের পিছনের সিটগুলোতে নিলয়, মাসুম, শিয়াম আর অর্ক বসে আছে। নেহা গাড়ির ভিতরে লুকিং গ্লাসে নিলয়ের দিকে তাকায়। নিলয় সামনের দিকে তাকিয়ে আছে। সে এখনো অবধি কোনো কথা বলেনি। সবাই কত কথা বলেছে, কিন্তু নিলয় এখনো চুপ। কিন্তু কেন? নেহা অবাক হয়। এত কিছু হওয়ার পরও নিলয়ের মুখটা কেমন যেন শান্ত হয়ে আছে, যেন এমন একটা ভাব কিছুই হয়নি। নেহা তো চেয়েছে নিলয় যেন সফট হয়, যেন নেহাকে রিকোয়েস্ট করে সবাইকে ছেড়ে দিতে, যেন মাপ চায় নিলয় নেহার কাছে এসে। কিন্তু এরকমটা কিছুই হচ্ছে না। নিলয়ের এমন শান্ত ভঙ্গি নেহার একদমই ভালো লাগছে না। নেহা গাড়ি থামাতে বলে, চিৎকার করে গাড়ি থামাতে বলে রাকেশকে। রাকেশ একটু ভয় পায়, জোরে গাড়ির ব্রেক চেপে ধরে। গাড়ি থামতেই রাকেশ বলে, কি হয়েছে? নেহা কোনো কথা বলে না। দরজা খুলে গাড়ি থেকে নেমে সে পিছনের দিকে আসে। রাকেশ, নিলয়কে বের করো। কিন্তু আমি কিছু শুনতে চাচ্ছি না। নিলয়কে হাত করা পরিয়ে আমার সামনে নিয়ে আসো। ওকে। নিলয়কে জিপ থেকে নামানো হয়। শিয়ামের গাড়ির ভিতরেই বসেছিল। নিলয়দের দিকে তাকায় সবাই। রাকেশ নিলয়ের দুই হাত একসাথে হ্যান্ডক্যাপ পরিয়ে নিলয়ের জামার কলার ধরে টেনে নিয়ে নেহার কাছে আসে। মেইন রাস্তার পাশে ঘাসের উপর এসে দাঁড়ায় দুজন। খানিকটা দূরত্ব রেখে দাঁড়ায় ওরা দুজন। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয় নেহার দিকেই তাকিয়ে আছে। নেহা কিছু বলবে, তখন নিলয় জোরে হেসে দেয়। নেহা নিলয়ের হুট করে হাসি দেখে আরও রেগে যায়। রেগে নেহা বলতে থাকে, তোর সমস্যাটা কি ভাই? তোর মাঝে কোনো ভয় দেখছি না। কেন আমি? পুলিশরা তোর লোকেদের মারলো, তোকে মারলো, আমি এত কিছু করলাম, এত কিছু বললামও, তবুও তোর মুখে অবাক হওয়াটা দেখলেও ভয় কেন দেখছি না আমি? কিভাবে নিজেকে স্বাভাবিক রেখেছিস আর হাসছিস বা কেন? নেহা, তোমার কাছে সময় আছে, নিলয়কে এখনই মেরে ফেলো। তোকে আমি এভাবে মারবো না, বুঝিস না? তোকে আমি কষ্ট দিয়ে দিয়ে মারবো। তোকে আমি আমার পাশেই রাখবো। তোর গারদবাস হলেও আমি আমার থানাতে এনেই রাখবো, যেন রোজ তুই আমাকে দেখিস। আমার চেহারাটা তুই যত দেখবি, তত আমার কথা তোর মনে পড়বে। কিভাবে তোকে ধরেছি সবটা তুই ভাববি, কষ্ট পাবি। তোর ভুলের জন্য, মানে আমাকে বিশ্বাস করার জন্য তুই আফসোস করবি। কিন্তু শোন, সেদিন তুই নিজেই বলবি আমাকে ভালোবাসিস। আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়েছিল, মাফ করে দে। তখনই তুই ছাড়া পাবি। যে কোনো কিছুর বিনিময়ে তোকে আমি ছাড়বো। প্রয়োজনে তুই কষ্ট পাবি, ভয় পাবি, না হলে আমি আবারও বলছি, আমাকে মেরে ফেলো। আর ভয় নেই, আমি পালাবো না, আমাকে এখনই মেরে ফেলো।
সবার সামনে ঠাস ঠাস করে গুলি করেই মেরে ফেলো। নেহা এসে নিলয়ের গালে চড় দেয়। নিলয় উচ্চস্বরে হেসে ওঠে। নেহা কোমর থেকে পিস্তল বের করে নিলয়ের কপালে তাক করে ধরে। নিলয় এবার জোরে হেসে দেয়। হাসছিস কেন তুই? তুই কি জানিস তোর হাসিটা বিরক্তকর? চিন্তা হচ্ছে। চিন্তা হচ্ছে? তাহলে এখনই বল আমার জিসানকে মারা ভুল হয়েছে, আমাকে মাফ করে দিতে বল, এক্ষুনি তোকে যেতে দেব। চিন্তা তোমার জন্য হচ্ছে। আমার সাথে থাকলে আমাকে ভালোবেসে ফেলবে তুমি। যদিও এখনো কিছুটা ভালোবাসো, তবে এরপর পুরোপুরি ভালোবাসবে তুমি। আর সেদিন কিন্তু নিলয় তোমাকে দ্বিতীয় সুযোগ দিবে না। নিলয়ের মাইন্ড গেমের জালে ভালোবাসা আটকে যাবে, বলে দিচ্ছি। নেহা অবাক চোখে তাকায় নিলয়ের দিকে। কপাল থেকে পিস্তলটা সরিয়ে বোকার মতো তাকায় নেহা। রাগী মুখটা হঠাৎ করেই যেন পাল্টে যেতে থাকে গম্ভীরতায়। নিলয় এত কিছু কিভাবে এনটা সিকিউরিটি দিয়ে বলে? নেহা নিজেকে সামলে নেয়। মেজাজ হারালে তার চলবে না। নিজেকে সামলে নিয়ে নেহা জোরে হেসে দেয়। ওর হাসিতে তার ছেলের প্রবণতা অনেক বেশি। তোকে ভালোবাসবে এই নেহা? কখনোই না। তোকে মারার প্ল্যান ছিল, কিন্তু সেটা হবে না। আমিও দেখছি কে কার প্রেমে পড়ে। মনে রাখিস, নেহা কখনো তোর মতো ছেলেকে চাইবে না। সময় আছে, আমার কাছে ক্ষমা চেয়ে নে, এরপর আর সুযোগটাই পাবি না। সময় আমি তোমাকে দিলাম, তোমার এখনো সময় আছে। আমাকে মেরে ফেলে দাও। পরের বার যখন অন্য নিলয় আসবে তোমার সামনে, তখন কিন্তু সুযোগ থাকবে না আমাকে মারার। তোকে আমি... নীলয়ের কথা শুনে নেহার রাগ বেড়ে চলেছে। নিজেকে কন্ট্রোল করতে পারে না। নেহা আরও একটা চর বসিতে নিলয়ের গালে। নেহা চর দিয়ে হন করে হেঁটে চলে যায়। নিলয় জোরে শব্দ করে হাসতে থাকে। নেহার আগের চোখে কোমর থেকে পিস্তল নিয়ে উপরে আকাশের দিকে গুলি ছুঁড়ে মারে। সাব্বির এসে নিলয়কে ধরে নিয়ে আবারও গাড়ির কাছে যায়। এবার সেমভাবে বসে ওরা সবাই। তবে এবার নিলয় অন্যদিকে নয়, নেহার দিকেই তাকিয়ে আছে। নেহা ব্যাগ আয়নাতে বারবার তাকিয়ে দেখছে নিলয় কোন দিকে তাকিয়ে আছে। যখনই দেখছে নিলয় নেহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখনই নেহা বিরক্তি নিয়ে বাইরে তাকাচ্ছে। শেষে আর নিজেকে ধরে রাখতে না পেরে শিংগুল দিয়ে আয়নাতে গুলি করে আয়না ভেঙে দেয়। সবাই অবাক হলেও কোনো প্রশ্ন করল না কেউ। নেহার রাগ দেখে নিলয় আবারও হাসে। সবাই অবাক হচ্ছে নেহার এমন কাণ্ড দেখে। সবাই চুপচাপ। কিছু সময় পর থানার সামনে এসে গাড়িটা থামে। নেহা গাড়ি থেকে নেমে থানার মধ্যে চলে যেতে যাবে, তখন নিলয় ওকে ডাক দেয়। নেহা দাঁড়িয়ে পড়ে। নিলয়ের দিকে না তাকিয়ে নেহা রাকেশকে বলে, ওদের সবাইকে নামিয়ে আনো। রাকেশ নেহার কথা মতো নিলয়দের গাড়ি থেকে নামায়। নিলয় নেহার সামনে এসে দাঁড়ায়। নেহা রাগি চোখে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় মুচকি হাসে। দুই হাতে একসাথে করে হ্যান্ডকাপ লাগানো। নিলয় নেহার খুব কাছে যেয়ে হাত উঁচিয়ে নেহাকে হাত করার ভিতরে নিয়ে জড়িয়ে ধরে। সাথে সাথেই থানা থেকে অনেকগুলো পুলিশ এসে সামনে দাঁড়ায়। সবাই অবাক চোখেই তাকিয়ে আছে, কিন্তু কোনো পুলিশ নিলয়ের কাছে যেতে সাহস পাচ্ছে না। নিলয়ের নাম দেশের সব পুলিশ কোনো না কোনোভাবে শুনেছে। সে থানায় এসে থানার বড় অফিসারকেই জড়িয়ে ধরে, তাহলে সে যে কোনো কিছু করবে এটা ভেবেই সাহস পাচ্ছে না কোনো পুলিশ। নেহা রাগী গলাতে বলে, এসব কি হচ্ছে? আমাকে ছাড়। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? নিলয়, ছাড় বলছি। নিলয়ের সাহস অনেক বেশি, এটার প্রমাণ নিশ্চয়ই আর দেওয়া লাগবে না। তবে তার থেকে বেশি নিলয়ের আছে জেদ। আবারও বলছি, এখনই নিলয়কে মেরে ফেলো, পরে কিন্তু সুযোগ পাবে না। তোকে তো মারবই, তবে কষ্ট দিয়ে দিয়ে। আমার ভাই যেমন প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, ঠিক ওরকমই কষ্ট দেব তোকে। তবে হ্যাঁ, তোকে শারীরিক কষ্ট নয়, মানসিক কষ্ট দেব। তোর মনটাকে আমি ভেঙে চুরে শেষ করে দেব। নেহাকে তুই চিনিস না। এই নেহা যে তোর জীবনে একটা বিষ, সেটা এখনো বুঝতে পারিসনি। আচ্ছা, আমি না হয় নেহাকে চিনে নেব, কিন্তু পারলে তুমি এই নিলয়কে চিনে নিও। 4 বছর তো পিছনে ঘুরলে, এখনো তোমার বহুত চেনা বাকি। কথাগুলো বলেই নিলয় জোরে টান দেয় নেহাকে। হাত করার বাঁধনে নেহা বেশি দূরত্ব নিয়ে দাঁড়াতে পারেনি।
একটু টান দিতেই সেটা হ্যাঁচকে টানে নেহা নিলয়ের একদম কাছে চলে আসে। নিলয় আর দেরি করে না। বিয়ের সাথে তখনও নেহার ঠোঁটে লাল লিপস্টিক লেগেছিল। হাতগুলো লাগানো দুই হাত নিলয় একদম কাছে নিয়ে নেয়। নেহা আরও কাছে চলে আসে। নিলয়ের বুকের সাথে একদম লেপটে যায় নেহা। না পারছে নিচু হয়ে নিলয়ের বাহুডোরের বাঁধন থেকে বের হতে, আর না পারছে চিৎকারও দিতে। জোরে টান দেওয়াতে নেহার চুলগুলো অনেকখানি নেহার মুখের উপর এসে পড়ে। নিলয় জোরে একটা নিঃশ্বাস নেয়। এক নিঃশ্বাসে নেহার চুলের ঘান নেয় ও নিলয় জোরে হেসে দিয়ে ফু দিয়ে চুলগুলো মুখ থেকে সরিয়ে দেয়। কাঁধের কাছে মুখ নিয়ে আবারও একটি নিঃশ্বাস নেয়। সবাই নিলয়ের এমন পাগলাটে আচরণ দেখে বোকার মতো তাকিয়ে আছে। নিলয় মাথা তুলে ওর দিকে আরও এগিয়ে নিতে থাকে মাথাটা। নিহার বুঝতে বাকি নেই নিলয় এখন কি করবে। নিলয়, তোকে সাবধান করছি, এখনো নিজেকে সামলে রাখ, না হলে তোকে যে আমি কি করব সেটা তুই বুঝতেও পারছিস না। কি করবে আদর? নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচির চেষ্টা করছে নেহা, কিন্তু নিলয় আরও হাত দুটো এক জায়গাতে করে নেয়। নিলয় আর থামে না। সবার সামনে নেহার লাল রঙা মিষ্টি গচ্ছিত ঠোঁটদ্বয় নিজের ঠোঁটের সাথে কামড়ে নেয়। প্রায় 1 মিনিট নেহার ঠোঁটকে নিজের মুখের মধ্যে নিয়ে যেন ভালোবাসার যুদ্ধ বর্ষণ করতে থাকে। 1 মিনিট পর নিলয় ছেড়ে দেয়, হাত দুটো প্রসারিত করে। জড়িয়ে ধরার আহ্বান বাঁধন থেকে নেহাকে ছেড়ে দেয়। নেহা কিছুটা সরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয় 1 পা পিছনে সরে এসে হাত উঁচু করে নেহাকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। নেহা মাথা নিচু করে চুপ হয়ে থাকে। নেহা অনুভব করে ওর উপরে ঠোঁটের কিছুটা অংশ হালকা কেটে গিয়েছে, যা নিলয় একটু আগে ভালোবাসার কামড় বসিয়েছে সেটার কারণেই এমন কেটে গেছে। ঠোঁট জ্বলছে নেহার। নিলয় একটু শব্দ করে হাসে। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয়ের মুখে শয়তানি হাসি। সবাই বোকার মতো অবাক হয়েই তাকিয়ে আছে ওদের দিকে। এই থানা ভরা পুলিশ সবার সামনে তাদেরই বড় অফিসারকে কিস করেছে। একজন দেশের সবচাইতে বড় মস্তান। ভাবা যায় কতটা দুঃসাহসিক না হলে এমন করতে পারে নিলয়। নিলয় বলে, এরকম মিষ্টি খাবার পেলে আমি তোমার সাথে এক থানাতে থাকতে রাজি। তোমার বিষাক্ত রূপ যতটা না ভয়ঙ্কর, তার থেকে তোমার ঠোঁট দুটো কিন্তু খারাপ না, বেশ মিষ্টি আছে। তুই কাজটা ঠিক করলি না। নিলয় যা করে তা ভেবেই করে। করার পর নিলয় কখনো সেটা নিয়ে ভাবে না। আজ আমাদের বাসর রাত, এটা তো হওয়ারই ছিল, শুধু একটু আলাদাভাবে হচ্ছে আমাদের বাসর রাত। সবাই রুমে লাইট অফ করে উদযাপন করে ভালোবাসার শুভরাত্রি। আর এই মাস্তান নিলয় পুলিশ নেহা ভালোবাসা উদযাপন করছে রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে। এটা না হয় তোলা থাক স্মৃতির পাতায় মাস্তানি বাসরাত নামে। শুধু তোকে মেরে ফেলবো না বলে কিছুই বলছি না, নাহলে তোকে প্রথম দিনেই মেরে ফেলতাম। এটাই তো ভুল করলো মিসেস নিলয়। প্রথম ভুলেই সে আমার বউ, বাকি জীবন তো পড়েই আছে, তাই না মিসেস নিলয়? তুই শুধু অর্ডার অপেক্ষাতে বাধা আছিস, না হলে তোকে মেরেই ফেলতাম প্রথম দিনে। সাবির আর রাকেশ এসে নিলয়ের জামা টেনে ধরে। কথাটা বলে। নিলয় ঘাড় কাত করে চোখ দুটো ছোট ছোট করে মুচকি এসে তাকিয়ে বলে, এই কারণেই তো মাইন্ড গেম খেলতে মজা। ভুল করছিস, তোরা এমন করছিস। নেহা আমার বউ, সে হয়তো বেঁচে যাবে, কিন্তু তোরা, তাই এখনো সময় থাকতে আমাকে মেরে ফেল, না হলে কি শালা মাদারি তোকে। শুন, শেয়াল শুধু দূর থেকেই লাফঝাপ দেখায়, কাছে আসে না। আর শের কখনো দূর থেকে হুমকি দেয় না, কাছে এসে তাড়িয়ে ধরে শিকার করে। আর তোদের মতো শেয়ালেরা সেই শেরের থেকে এঁটো খাবার খায়। তোকে আমি। কথাটা বলে শিমুল আর রাকেশ নিলয়ের গালে দুটি ঘুষি মারে। মাসুমেরা কাছে আসার চেষ্টা করতে নিলয় থামিয়ে দেয়। নেহা কিছুই বলে না, হনন করে ভিতরে চলে যায়। ইশারায় রাকেশকে বলে ওদেরকে ভিতরে নিয়ে আসতে। থানার ভিতরে আসে ওরা। অর্ক নিলয়ের কাছে এসে আস্তে গলায় বলে, ভাইয়া, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? সব কিছুই আমাদের জন্যই হলো। আমরা যদি অচেনা কাউকে এভাবে আপন না করতাম, তোমাকে বিয়ের কথা না বলতাম, তাহলে হয়তো আজ সব কিছুই হতো না। আমাদের মাফ করে দাও, সব কিছু আমাদের জন্যই হয়েছে। তুমি আমাদের মারো ভাইয়া। নিলয় কখনো মাফ করে না, কিন্তু তোরা তো কিছুই করিস নাই। এসব নিয়ে তোদের ভাবা লাগবে না, চিন্তা করিস না, ও এমনিতেই ছেড়ে দেবে। চুপচাপ দাঁড়িয়ে থাক। নেহা থানার মধ্যে টেবিলের উপর পায়ের উপর পা তুলে বসে আছে।
মুখে সিগারেট। ভিতর থেকে একজন অফিসার এসে দাঁড়ায়। নেহা রাকেশকে ইশারা করে নিলয়ের হাত করা খুলে দিতে। রাকেশ যেয়ে খুলে দেয়। নিলয় একটা চেয়ারে গিয়ে বসে। পুলিশেরা আবারও অবাক হয়। এই অবধি যত অপরাধীকে এরা দেখেছে সবাই ভয়ে কাছামাচু হয়ে এতক্ষণে কান্নাকাটি করে ভাসিয়েছে। অথচ নিলয় মুখে হাসি নিয়ে বড় অফিসারদের সামনে চেয়ার টেনে বসলো। স্যার, এদের সবাইকে আমি আমার আন্ডারে আমার সাথেই রাখতে চাই, মানে এখানেই থাকবে, কোনো রকম চালান করা হবে না। কিন্তু আমি উপরে কথা বলে নেব, যা কিছু আমি সামলাবো। আপনি খালি এখন এদের এখানে রেখে যান। আচ্ছা ঠিক আছে। অফিসার চলে যায়। নিলয়কে নিয়ে আসা হয় কারাগারের মধ্যে। সাথে মাসুম, শিয়াম আর অর্ক ছিল। অনেক রাত এক এক করে সব পুরুষেরা চলে যায় নিজের বাড়িতে। নেহা সহ রাকেশরা থেকে যায় থানায়। নিলয় কারাগারের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুটা শব্দ করে নিলয় গান গাচ্ছে। অর্করা অবাক হয়ে নিলয়ের কাণ্ড দেখতে থাকে। নেহা এগিয়ে যায় ওদের সামনে। মুচকি হাসি দিয়ে নেহা বলে, কি রে, পাগল হয়ে গেছিস? গান গাইছিস কেন? নে এবার মাস্তানি কর। আমাকে বিয়ে করেছিলি, অনেক শখ না? সংসার করবি, তোর শাস্তি হলো রোজ আমাকে দেখা আর কষ্টে আস্তে আস্তে নিজেকে শেষ করা। যখন শেষ হবি তখন আমার কাছে এসে কান্নাকাটি করবি। নিলয় কখনো কারোর কাছে মাপ চায়নি, কিন্তু শোন, নেহা তোকে মাপ চাইয়ে ছাড়বে। সবার সামনেই এটা করবি। আর মনে রাখবি, মাস্তান আর পুলিশের মধ্যে কখনো কোনো মিল হয় না, আর না তারা বন্ধু হতে পারে, আর না স্বামী স্ত্রী। এমন কেন করো বউ? একটু ভালোবাসা দাও না। তোমার বরটাকে এভাবে কষ্ট কেন দিচ্ছ গো? আজকে তো আমাদের বাসরাত, একটু কাছে আসো। অন্তত তোমার কাঁধে মাথা রেখে ঘুম দেই একটা। তুই সত্যি পাগল হয়ে গেছিস। ও বউ, ও বউ। নেহা অবাক হয়। নিলয় আদুরে গলায় এমন কিছু বলবে তা কখনো ভাবতেই পারেনি। নেহা ভেবেছিল নিলয় তাকে রেগে গিয়ে কিছু বলবে। নেহা চায় নিলয় বারবার রেগে যাক, কিন্তু না, নিলয় দিব্যি ভালো আছে। এমন কেন করে ও? নেহা নিজেই রেগে যাচ্ছে। নেহা রেগে বলে, শোন, একদম নেকামি করবি না, আমার থেকে দূরে থাকবি। একদম সহ্য হচ্ছে না, একদম না। দূরে থাকবো সে কিভাবে হবে? কাছে থাকার জন্যই তো তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে। আবার চালান করে দিলে না, নিজের কাছেই রাখলে। এতটা ভালোবাসা দিলে কিভাবে দূরে থাকি বলো? ও বউ, আমার কাছে আসো না। ও বউ, আমাকে একটু ভালোবাসো না। নিলয়, আমি তোকে মেরে ফেলবো। আমাকে ম্যাডাম বলে ডাকবি। সময় আছে, এখনো মেরে ফেলো জানো। আবার বলছি, আমাকে মেরে ফেলো। তোমার মনে আমি ব্যথা দিতে চাই না গো। আমাকে মারো, না হলে কি? নিলয়ের কাছে পরের বার বলে কিছু নেই। আর কে সাক্ষী দেবে? কি প্রমাণে আমাকে তুমি ধরেছো? প্রমাণ? অনেক প্রমাণ আছে। তুই নিজেই ভয়ে বলবি মাপ করে দেন। ভয়? আচ্ছা, দেখা যাবে সময় মতো সেই প্রমাণগুলো থাকে নাকি। মাপ চাওয়া তো দূরে থাক। আর শুনে রাখো, নিলয় এখান থেকে বের হয়ে মাস্তানির শহর বানাবে পুরো দেশে, কিন্তু কোনো প্রমাণ থাকবে না। তুমি আমাকে দেখবে, জ্বলবে, কাছে আসতে চাইবে। যত পুলিশ আমার পেছনে লাগিয়ে রেখো, দেখি কে এই গ্যাংস্টারের জগতে মাইন্ড গেমে জিততে পারে আমার থেকে। তুমি আসবে আমার কাছে, কিন্তু নিলয় ভয়ে পালাবে। এসে নিজে থেকেই বলবে, নেহা মাপ করো, আমি নিজেই হেরে গেলাম। নো, আপনি ভুল করছেন, ওটা হবে, কিন্তু নিলয় ডোন্ট কেয়ার। মাসুম, শিয়াম আর অর্ক শেষ কথাটা একসাথে বলে ওঠে। নেহা কারাগারে ঝরে একটা লাথি দেয়। নিলয় শব্দ করে হাসে। আবারও নেহা পিস্তল বের করে নিলয়কে গুলি করতে চায়, কিন্তু আবার নামিয়ে নেয় ও। নেহা শান্ত হয়। নেহা মনে মনে বলে, আমাকে শান্ত থাকতে হবে। পিস্তলটা আবারও নিলয়ের দিকে করে শান্ত ভঙ্গিতে বলে, আমার সাথে মাইন্ড গেম খেলছিস? এদিকে সরে আয়। নিলয় এগিয়ে আসে, নেহার কাছে যায়, একদম কাছে। নিলয় হাত বাড়িয়ে কালো লোহার শিক ধরে দাঁড়ায়। নেহা বাম হাতটা নিলয়ের হাতের সাথে সোজা করে মিশিয়ে আস্তে গলায় বলে, যে ঠোঁটে তুই আজ তোর ঠোঁট রেখেছিস, এই ঠোঁটে বিষে তুই নিজেই বিষের তাড়নায় বিষাক্ত হয়ে যাবি একদিন। আমার পিস্তলের গুলিতে
তুই মরবি। অপেক্ষায় থাক তুই, সেদিন তোর মৃত্যুটা দেখে না আমি হাসবো। নিলয় মুচকি হাসলো। নেহার হাতের থেকে হাত ছাড়িয়ে ফাঁকা জায়গা দিয়ে 2 আঙ্গুল কিঞ্চিত বের করে নেহার নাক আলতো করে টেনে দিয়ে বলে, বিষ ধরনি নিলয় মরতে চায়, নিলয় না হয় তোমার হাতেই মরবে, কিন্তু আমিও দেখব তোমার ওই মাতাল করা ঠোঁটের বিষ নাকি মিষ্টি ফোড়াতে মৃত্যু হবে নাকি গোসল। আমি অপেক্ষায় থাকবো। আপাতত নিজেকে নিয়ে চিন্তা করো। আমি আমার চিন্তা করতে ভালোবাসি। সময় মতো তোমার চিন্তাটাও আমি করব মাই ডিয়ার বউ। কত বোকা তুই, অবাক হচ্ছিস এত কিছুর পরও তোর সাহস দেখে। সত্যি অবাকই হচ্ছি, ভালো লাগে তোর অ্যাটিটিউড। তবে নেহাকে তুই চিনিসই না, হোক না হোক একটু প্রেমের মাইন্ড গেম আমিও খেলবো তোর সাথে। ভিলিয়ান জগতে ভালোবাসা নয় তো রক্তের মাইন্ড গেম। অপেক্ষাই করলাম। I am also waiting for your lovely mind game. নেহাও মুচকি হাসে। নিলয় শরীর সে দেয়ালে ফিট লাগিয়ে বসে পড়ে। নেহা আর কোনো দিকে না তাকিয়ে হন হন করে চলে যাচ্ছে। ওখান থেকে নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিলয়। বিড়বিড় করে বলে, নারী তুমি মায়াবী, নারী তুমি ছলনাময়ী, তোমার সৌন্দর্যে সবাই পাগল। তুমি খেলো ভালোবাসার বিশ্বাসের খেলা, বিষাক্ত হয়ে পুরুষ জাতিকে দাও ছোবল। নিলয় নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলে। নেহাকে সে বিশ্বাস করতে শুরু করেছিল, নেহাকে সে ভালোবাসতে চেয়েছিল অন্ধকার জীবনটাকে সমাপ্ত দিয়ে নেহার ভালোবাসায় রঙিন জীবনের সূচনা করতে চেয়েছিল। দুজন কোথাও হারিয়েছে একসাথে থাকবে, কিন্তু মানুষ সবসময় ভুল মানুষকে ভালোবেসে ফেলে। নারীরা আকর্ষণীয় হয়, সেই চতুরতায় সব পুরুষদের ওরা নিঃস্ব করতে পারে, কাছে টেনে কষ্ট দিতে পারে, আবার অগাধ ভালোবাসা দিয়ে আগলেও রাখতে জানে। একটা নারী গোটা পরিবার সুন্দর করার ক্ষমতা রাখে, গুছিয়ে রাখতে জানে। কিন্তু নেহা কেন এমনটা করলো? নিলয় মুখে হাসি রাখলো, একটা উদাসীনতা, একটা ক্ষোভ, একটা অগাধ আকৃষ্টতা রয়েই গেছে। নেহার হাসি মাখা মায়াবী মুখটা ওর বারবার মনে পড়ছে। তখনই মনে পড়ছে ওর ছলনা চরিত্রটাও। জোরে একটা শ্বাস নেয় নিলয়। দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে সে হলদে আলোর মিটমিট করে জ্বলে থাকা বাল্বের দিকে তাকিয়ে থাকে। আবারও মনে মনে বলে, নেহা এমনটা না করলেই পারতে। নিলয়কে না চিনেই এমন কেন করলে? আচ্ছা আমিও দেখি তুমি কতটা খেলতে পারো আমাকে নিয়ে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই